আসসালামু আলাইকুম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাংস্কৃতিক রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 50 বছরে পদার্পণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সুবর্ণ জয়ন্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ইন্সপায়ার কেয়ার অ্যান্ড কাল্টিভেট হিউম্যান এইড ইচ্ছা এর পক্ষ থেকে প্রথম ব্যাচ থেকে 49তম আবর্তন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত সবাইকে জানাচ্ছি সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। গৌরব, ভালোবাসা ও বন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাঁটি হাঁটি পা পা করে আজ 50 বছরে। এই দীর্ঘ পথ চলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আছে যেমন অনেক সাফল্য, আছে অনেক ব্যর্থতা। আজকে এই 50 বছর উপলক্ষে ইচ্ছা কর্তৃক আয়োজিত 50 জাহাঙ্গীরনগর প্রত্যাশা ও প্রাপ্তি অনুষ্ঠানে আমি নুরুজ্জামান শুভ, সভাপতি ইচ্ছা এবং শিক্ষার্থী 45তম আবর্তন। আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ আলমগীর কবির স্যার, অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, সিনেট সদস্য এবং পরিচালক ছাত্র শিক্ষক কেন্দ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ কামরুল হাসান স্যার, অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ এবং প্রভোস্ট মৌলানা ভাসানী হল। আমাদের সাথে যুক্ত আছেন সাবিনা ইয়াসমিন আপু, সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে যুক্ত আছেন আরিফুল ইসলাম টিটু, ভিপি, দর্শন ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের সবাইকে ইচ্ছা এর পক্ষ থেকে সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। অনুষ্ঠানের প্রথমেই আমি একটু ডক্টর আলমগীর কবির স্যারের কাছে যেতে চাই। দীর্ঘ এই পথ চলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে অসংখ্য গুণী শিক্ষার্থীকে, যারা নিজ কর্মগুণে দেশে বিদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। যদি আমরা অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ স্যার কিংবা অধ্যাপক মামুন স্যার, এছাড়া নাট্যাঙ্গনের দিকে যদি তাকাই, হুমায়ুন ফরিদি, এরপরে শহীদুজ্জামান সেলিম ভাই, ফারুক আহমেদ, আবার যদি আমরা রাজনীতির দিকে তাকাই, একেএম এনামুল হক শামীম ভাই, কিংবা সংসদের মাননীয় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, অথবা আমরা যদি ক্রীড়াঙ্গনের দিকে তাকাই, মুশফিকুর রহিম, আবার যদি এরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অর্জন রয়েছে। তো মোটা দাগে আপনি যদি আমাদেরকে একটু বলেন যে দীর্ঘ 50 বছরের পথ চলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রত্যাশা এবং প্রাপ্তি কতটা হলো এবং এর ব্যবধানটা কতটুকু? ধন্যবাদ শুভ তোমাকে। তো ইচ্ছার আয়োজনে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে বন্ধু সাবিনা ইয়াসমিন, সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কামরুল, প্রফেসর ডক্টর কামরুল, প্রভোস্ট মৌলানা ভাসানী হল এবং প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক, দর্শন সংসদের ভাইস প্রেসিডেন্ট ভিপি আরিফুল ইসলাম টিটু। আজকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইচ্ছাকে যে একটা চমৎকার আয়োজন করার জন্য। যদিও ভার্চুয়ালি আমরা বেশ কিছু আয়োজন, স্মৃতিচারণ বিভিন্ন পরিসরে করেছি। তো আজকের এই তোমাদের অনুষ্ঠানের মাধ্যমে দেশে বিদেশে যারা প্রাক্তন বর্তমান শিক্ষার্থী আছে তাদেরকে 50তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। একটা বিষয় তোমার সাথে প্রথমে একটু দ্বিমত করে নিই, সেটা হলো এরকম যে আমরা মূলত যতগুলো আলোচনা করেছি কোন জায়গায় সুবর্ণ জয়ন্তীটা ব্যবহার করতে নারাজ ছিলাম। তার অন্যতম একটা কারণ ছিল, আমি বারবার মাননীয় উপাচার্য মহোদয়কে একটা কথা বলেছিলাম যে ম্যাডাম, আমরা কোনোভাবে সুবর্ণ জয়ন্তী ব্যবহার করতে চাই না, কারণ সুবর্ণ জয়ন্তী আমরা ভার্চুয়ালি বলেন আর দুটো বেলুন উড়িয়ে বলেন, এইভাবে আসলে আমরা সুবর্ণ জয়ন্তীকে পালন করতে চাই না। তারই প্রেক্ষাপটে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রোগ্রামটা নেওয়া হয়, প্রোগ্রামে স্পষ্ট করে একবার ক্লিয়ারলি দেখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে 50তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস, অর্থাৎ সুবর্ণ জয়ন্তীটা আমরা রেখে দিতে চাই। যদিও 50 ইসমিন সুবর্ণ জয়ন্তী,
আমরা বারবার তাকে একটা মাননীয় উপাচার্য মহোদয় একটা পর্যায়ে আমার কথার প্রেক্ষাপটে উনি বলতে বাধ্য হয়েছেন যে ঠিক আছে সুবর্ণ জয়ন্তী একটা পরিবেশ সমস্ত ডেইলিজ গুলোতে এসেছে যে সুবর্ণ জয়ন্তী একটা পরিবেশ পরিস্থিতির সুবিধা হলে পরে ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে নিয়ে আমরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমরা সুবর্ণ জয়ন্তীটা পালন করব। তাই তোমার আমি সমস্ত আলোচনায় 50তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস এটা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, কারণ সুবর্ণ জয়ন্তী যদি বেশি বেশি বলে ফেলি তাহলে সুবর্ণ জয়ন্তীটা আর আমাদের পক্ষে পালন করা হয়ে উঠবে না। কিন্তু এটা আমাদের থাকবে এবং আমি চাই, আমরা চাই, সবাই চাই ক্যাম্পাসে এসে সবাই মিলেমিশে আমরা বিশ্ববিদ্যালয়ের 50তম দিবসটাকে ছাত্রছাত্রী বর্তমান এবং প্রাক্তন সবাইকে নিয়ে আমি উৎসবটা করতে চাই। তো ধন্যবাদ আবারও তোমাদের ইচ্ছাকে এবং আজকে যারা আলোচক আমরা আছি এখানে, তোমাদের যথার্থভাবে দুটো জিনিসকে আলাদা করেছো। আমি দুটোকে আলাদাভাবে আলোচনা করবো। একটা হলো প্রাপ্তি এবং প্রত্যাশা, দুটা দু রকমের। ঠিক এই পর্যন্ত আমরা কেমন পেয়েছি, কি পেয়েছি, তুমি বেশ কিছু শুভ আমাকে কিছু সহযোগিতা করেছো, বেশ কিছু উল্লেখ করে দিয়েছো যে এটা 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 এরকম এরকম বিভিন্ন সেক্টর গুলোতে আমাদের অর্জনগুলো কি ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 50 বছরের অর্জন আছে, বেশ কিছু অর্জন আছে। সেটা এরকম যদি আমরা বলি, ভৌত অবকাঠামো থেকে শুরু করে মাত্র 4টা বিভাগ, 2টো ইনস্টিটিউটের দুটো অনুষদের আন্ডারে যাত্রা শুরু করে আজকে 34টে বিভিন্ন বিভাগ, 6টি ইনস্টিটিউট এবং তার ব্যাপক পরিসর বৃদ্ধি পেয়েছে। ফলে আমরা মনে করি 4টা থেকে যখন এসেছে এখানে একটা বড় অর্জন একটা আমাদের হয়েছে, একটা প্রাপ্তি আমরা পেয়েছি। এট দ্য সেম টাইম যখন শুরু করা হয়েছিল 150 জন ছাত্রছাত্রী বা শিক্ষার্থী দিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল এবং 21 জন শিক্ষক বা 21 জন শিক্ষক দিয়ে একটা যাত্রা শুরু করা হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রায় 7 শতাধিকের উপরে শিক্ষক আছে, প্রায় 15,000 উপরে ছাত্রছাত্রী আছে। ফলে এই জায়গাগুলো আমাদের বেশ প্রাপ্তির। হলগুলো 16টা হল হয়েছে, অনেকগুলো আমরা সবগুলো দেখতে পাচ্ছি আসলে আমাদের কি কি আমরা পেয়েছি এর মাঝে। এখন যদি ক্যাটাগরিক্যালি কিছু জায়গাকে আমি একদম সিলেক্ট করে করে বলি, হ্যাঁ, গবেষণায় আমরা কি পেয়েছি, আমরা প্রফেসর এ মামুন স্যারকে পেয়েছি, আমরা শরীফের এনামুল কবির স্যারকে পেয়েছি। এরকম বেশ কিছু গবেষক বিভিন্ন বিভাগে, বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন অনুষদে বেশ কিছু গবেষককে পেয়েছি, যারা নিজেদের গবেষণার মাধ্যমে দেশে বিদেশে এই বিশ্ববিদ্যালয়কে আলোকিত করেছেন, উজ্জ্বল করেছেন। প্রাপ্তির জায়গাগুলো সেটা আছে। আমরা যদি রাজনৈতিক প্রাপ্তির জায়গাগুলো কোথায়, এর আগে যদি আমরা বলে আসি যে হ্যাঁ, সাংস্কৃতিক সঙ্গীত, এই সমস্ত জায়গাগুলোতেও আমাদের ব্যাপক প্রাপ্তি আছে। আমরা সেলিম আলদিন স্যারকে পেয়েছি, যিনি বাংলাদেশের নাট্য অঙ্গনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা এই বাংলাদেশকে পরিচয় করেছেন যে কিভাবে ইনস্টিটিউশনালি নাটকগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা যায়। আমরা হুমায়ুন ফরিদকে পেয়েছি, আমরা শিবলি মোহাম্মদকে পেয়েছি নাচের জগতে, নাটকের। আমরা সুভাষিস ভৌমিককে পেয়েছি। এরকম বেশ কিছু জায়গা সাংস্কৃতিক অঙ্গনে আমরা জায়গাগুলো পেয়েছি, প্রাপ্তিগুলো পেয়েছি। তারপরে তুমি যেমন আবার আমরা কিছু জায়গা আছে, যেমন খেলাধুলায় আমরা পেয়েছি। আমরা জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুশফিককে পেয়েছি, আমরা মাশরাফিকে পেয়েছি জাতীয় দলের ক্রিকেটার। এট দ্য সেম টাইম এমপি হয়েছেন। আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো ইনস্টিটিউশনের এরকম কোনো রেকর্ড আছে যে একজন জাতীয় দলের ক্রিকেটার এট দ্য সেম টাইম জাতীয় সংসদের সদস্য হয়েছেন। এই জিনিসগুলো আমরা প্রাপ্তির খাতায় যোগ করতে পারি। আমরা সালাউদ্দিনকে পেয়েছি, বাংলাদেশের অন্যতম একজন কোচ, এবং সে আমার ব্যাচের আমাদের বন্ধু সালাউদ্দিনকে আমরা পেয়েছি। আমরা মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় এবং কোচ আমরা ফাতেমাতুজ জোহরাকে আমরা পেয়েছি। আমরা মহিলা ফুটবল দলের খেলোয়াড় এবং কোচ জয়া চাকমাকে আমরা পেয়েছি। ফলে এই যে প্রাপ্তির জায়গাটা, এইভাবেই কিন্তু ছোট ছোট একদিন 1 বছর 2 বছর 5 বছর করে করে 50তম বছরে কিন্তু 50টা ফুল এসেই কিন্তু, বা 50টা বছরের বিভিন্ন কোনো যুক্ত হয়ে কিন্তু আমাদের প্রাপ্তির জায়গাগুলোতে যুক্ত হয়েছে। তারপরে আমরা যদি বলি যে রাজনৈতিক অঙ্গনে কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠনের নেতৃত্বে, ন্যাশনালি নেতৃত্বে আমরা যদি বলি, সেই
বাম রাজনৈতিক সংগঠন থেকে, জাতীয়তাবাদী ছাত্র সংগঠন থেকে, অথবা বাংলাদেশ ছাত্রলীগ থেকে জাতীয় পর্যায়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছে। তার বেশ কিছু উদাহরণও আমাদের সামনে আছে। আমাদের বর্তমানে মন্ত্রী এনামুল হক শামীম ভাই এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রোডাক্ট। এই বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন, তারপর কেন্দ্রীয় কমিটি ছিলেন। আমরা স্বপন ভাইকে পেয়েছি, তুমি যেটা উল্লেখ করেছে, জাতীয় সংসদ সদস্য এবং হুইপ। আমরা আমাদের একজন শিক্ষক, আমি জানি না বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের এই বিষয়টা আছে কিনা, যে একজন শিক্ষক যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, এই শিক্ষকই যিনি পরবর্তীতে প্রো ভাইস চ্যান্সেলর হয়েছেন, ভাইস চ্যান্সেলর হয়েছেন এবং এমপি হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। ফলে এই যে অর্জনগুলো তুমি দেখো, কতগুলো বিষয় এখানে এন্ট্রি আছে। একজন শিক্ষক, উনি মুক্তিযোদ্ধা, উনি প্রো ভাইস চ্যান্সেলর, উনি গবেষক ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন, এমপি ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। এটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্জন করেছে। ফলে এই যে প্রাপ্তির জায়গাগুলোকে তুমি কিন্তু এইভাবে একটাকে মালাকে নিয়ে এনে আমি প্রাপ্তির জায়গাটাকে পরবর্তী দ্বিতীয় ফেজে আমি হয়তো প্রত্যাশা নিয়ে আবার কথা বলবো। তারপরে দেখো এই বিশ্ববিদ্যালয়ের আরো কিছু চমৎকার বিষয়গুলো আছে। তুমি যদি দেখো মুক্ত মঞ্চ, এরকম মুক্ত মঞ্চ বাংলাদেশের কোথাও নেই। সেটা কি, একেবারে গ্রিক অ্যারিনার আদলে ওপেন একটা মঞ্চ তৈরি করা হয়েছে। চমৎকার যে বিষয়টা হলো, যিনি পারফর্ম করছেন সেই পারফর্মারের শব্দগুলো সকল অডিয়েন্স এট এ টাইমে শুনতে পারছে। প্রথমে যিনি বসে আছেন উনি যেমন শুনতে পাচ্ছেন, লাস্টে যিনি বসে আছেন সেও এমন ভাবে একটা আদলে, যদিও আমাদের মাটিটা পাহাড়ি নয়, কিন্তু পাহাড়ির একটা জায়গার আদলে এটাকে তৈরি করা হয়েছে। আরো যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা হলো, বাংলাদেশের সর্বোচ্চ একটা শহীদ মিনার আমাদের এখানে আছে, যেই শহীদ মিনারের একটা বিরাট তাৎপর্য আছে। ৭১কে নিয়ে আসা হয়েছে, ৫২কে নিয়ে আসা হয়েছে, তারপরে ৮টা স্তম্ভের মাধ্যমে বাংলাদেশের যে ৮টি বিষয় আছে, ৮টি বিভিন্ন সন আছে, সেই ৪৭, ৬৯, ৭১, তারপরে যে ৬২, এরকম নানান সনগুলো, ৮টা বিভিন্ন সনগুলোকে নিয়ে এসে তার একটা তাৎপর্যপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আসছে। আমরা এত সব আলোচনার পরে যদি বলি যে একাডেমিক্যালি এই বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তিগুলো কি ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে প্রথম অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট এখানে খোলা হয়েছে। এখানে নাট্য বিভাগ চালু করা হয়েছে। এখানে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স শিক্ষা দেয়া যায়, অনার্স খোলা যায়, এই বিষয়গুলো চালু করা হয়েছে। এখানে আমরা যদি দেখি যে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য এবং সংস্কৃতির ব্যবসা প্রশাসন বিভাগ এখান থেকে শুরু হয়েছে। ফলে এই যে প্রাপ্তির জায়গাগুলো আছে, আমরা পায়োনিয়ার হয়ে বেশ কিছু জিনিস জাতিকে উপস্থাপন করতে পেরেছি। এই বিশ্ববিদ্যালয়ে আমি জানি না অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সেটা হয়। এখানে প্রফেসর কামরুল হাসান আছেন, উনি হয়তো আরো ভালোভাবে বলবেন। পাখি মেলা বাংলাদেশের কোথাও নেই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতিকে উপস্থাপন করেছে। প্রজাপতি মেলা, বাউল সঙ্গীত, এখানকার যে পুতুল নাচ, এই যে বিষয়গুলো আছে, সারা পৃথিবীর মানুষকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপস্থাপন করে দেখিয়েছে। এই জিনিসগুলো এই বিশ্ববিদ্যালয় ইন্ট্রোডিউস করেছে, যা আপনারা অনুকরণ। তার আলোকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যানথ্রোপোলজি ওপেন করা হয়েছে, এখানে নাট্য বিভাগ বা সঙ্গীত বিভাগ ওপেন করা হয়েছে, যেগুলো ব্যবসায় প্রশাসন বিভাগগুলোকে ওপেন করা হয়েছে, যার আদিস্থল, যার উৎপত্তিটা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ফলে এখানে আরো জিনিস তোমরা ছাত্ররা তো জানো, হিম উৎসব হয়ে থাকে। এই যে আজকে যদি করোনাকালীন না হতো, একেবারে চারদিকে আর্টিফিশিয়াল একটা অবস্থা তৈরি করে হিম উৎসব এই বিশ্ববিদ্যালয়ে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে, যে আমরা এটা করতে পারি। আরো যে উল্লেখযোগ্য যে বিষয় হলো, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারী কিন্তু বরাবরই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, দর্শনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারপরে আমরা যদি বলি যৌন নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যেটা আমরা কোনো বিশ্ববিদ্যালয়কে এইভাবে নেতৃত্ব দিতে আমরা কখনো দেখিনি। জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয়গুলোতে যখনই যে অবস্থাগুলো এসছে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা, কর্মকর্তা, কর্মচারীরা দাঁড়িয়েছে। এই যে নানাভাবে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বর্তমান শিক্ষার্থীরা জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে কাজ করে যাচ্ছে, আমি মনে করি যে গত 50 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই সমস্ত বিষয়গুলো হলো অর্জন। এই সমস্ত বিষয়গুলো আমরা পেয়েছি, যাকে বেস ধরে অন্যান্য নতুন বিশ্ববিদ্যালয়গুলো অনুকরণ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
লাস্ট বাট নট লিস্ট, এই বিশ্ববিদ্যালয় এখনো বাংলাদেশের মধ্যে একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্যটুকু সেটা ধরে রাখার চেষ্টা করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 8টা হল ছেলেদের আছে, 8টা হল মেয়েদের আছে। আরো যেটা ইন্টারেস্টিং যে বিষয়টুকু আছে, আমরা যেখানে সারা পৃথিবী জুড়ে মানুষ বলছে নারীর সমতার কথা বলা হয়েছে, যে হ্যাঁ সমস্ত কাজে করবে আমরা সমতার জায়গাতে নিয়ে আসি, সেই সমস্ত বিধানের সর্বোৎকৃষ্ট জায়গায় এই মুহূর্তে আমি বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কারণ আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি একটু অ্যানালাইসিস করে দেখি, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছাত্রছাত্রীদের এই মুহূর্তের অনুপাত ছাত্র এবং ছাত্রীদের মধ্যে প্রায় 50-50 হয়ে গেছে। আমরা হলের দৃষ্টি থেকে দেখতে পারি 8টা হল আছে মেয়েদের জন্য, 8টা হল আছে ছেলেদের জন্য। ফলে এই যে সমতার জায়গাটা, শিক্ষার জায়গার সমতা, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতিকে দেখিয়েছে। তাহলে আমি যদি সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা সাম আপ করি, তাহলে একটা বিষয় ভেরি মাচ ক্লিয়ার, 50 ইয়ার্সে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় গবেষণা থেকে শুরু করে গবেষণা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রম, সমস্ত জায়গায় এই বিশ্ববিদ্যালয়ে জাতিকে দেখিয়ে দিয়েছে যে আমরা একটু অর্জন করেছি, এবং এই জায়গাটুকু আমরা মানুষের কল্যাণে, মানুষের জন্য ডিসেমিনেট করতে পেরেছি। আপনারা এটাকে গ্রহণ করতে পারেন। ফলে তোমাদের আজকের আলোচনার যে দুটো পার্ট আছে, একটা পার্ট হলো প্রাপ্তি, এবং দ্বিতীয় যে পার্টটা হলো প্রত্যাশা। আমি যদি দ্বিতীয় ফেজের সময় পাই তাহলে আমি প্রত্যাশা নিয়ে কথা বলবো। আমি এই মুহূর্তে প্রাপ্তি বলে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে 50তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের এই সময়ে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে ধরে রাখা উচিত, লালন করা উচিত। আমাদের মধ্যে যে বন্ধন আছে, এই বন্ধনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা বড় প্রাপ্তি। যে এইরকম বন্ধন কোন বিশ্ববিদ্যালয়ে আছে কিনা আমি জানি না। যারা কর্মক্ষেত্রে একটা ব্যাংকে কাজ করছে, যেই শুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন জানি একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। যে সচিবালয়ে কাজ করছে, দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের কাজগুলোতে তারা এক হয়ে যাচ্ছে, এই যে বন্ধনটা আছে। এবং আরেকটা কথা বলি, আমি একটা লেখা লিখেছি, হয়তো তোমরা অনেকে দেখেছো, প্রায় 4টা-5টা ডেইলি যে দৈনিকে জনকণ্ঠ, সময়ের আলো, তারপরে আমাদের বণিক বার্তা এক যুগে এসছে, যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, বন্ধন এবং ভালোবাসায় একেবারে পরিপূর্ণ, যেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের আমরা এরকম ভাবে হয়তো দেখতে পাবো না। তাছাড়া সরকারের যে বিভিন্ন ধরনের আমলারা আছেন, সচিবরা আছেন, বিভিন্ন জায়গার ডিজি আছেন, তারপরে বোর্ডের চেয়ারম্যান আছেন, এগুলো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা পরিপূর্ণ। আমরা যদি এই মুহূর্তে একটা স্ট্যাটিস্টিক দেই, যে ডিসি যারা জেলা প্রশাসক মাঠ লেভেলে বাংলাদেশকে সামলাচ্ছেন, এই মুহূর্তেও 7 থেকে 8 জন পাওয়া যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা বিভিন্ন জেলার ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন, পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এইগুলোই মনে করি গত 50 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি, এবং এই প্রাপ্তিকে ধরেই আগামী দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রত্যাশার দিকে, যে আমরা নেক্সট 50 ইয়ার্সে কেমন প্রত্যাশা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে। এবং আমি পরবর্তী আলোচনায় প্রত্যাশা নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আপনার কথার সূত্র ধরে আমরাও প্রত্যাশা করি যে যখন এই করোনা সংকট দূর করে বিশ্ববিদ্যালয় খুলবে, ঠিক সেই সময় শিক্ষার্থীদেরকে নিয়ে, প্রাক্তন এবং বর্তমানদেরকে নিয়ে একটি সুবর্ণ জয়ন্তীর বিরাট মিলন মেলায় করা হবে। এ পর্যায়ে আমি একটু ডক্টর কামরুল হাসান স্যারের কাছে আসতে চাই। স্যার আবাসিক বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন। বাংলাদেশের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়। এই 50 বছরে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই আবাসিক যে তকমা বা আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে কতটা পূর্ণাঙ্গতা বা কতটা পূর্ণতা লাভ করতে পেরেছে? আপনি একটি হলের দায়িত্বে আছেন, হল প্রভোস্টের, যদি বলতেন আমাদেরকে। ধন্যবাদ শুভ। আজকে ইচ্ছার আয়োজনে এই আলোচনা অনুষ্ঠানের যারা যুক্ত আছেন এবং একই সাথে যে আলোচক আছেন, সৈয়দ আলমগীর স্যার, একই সাথে সাবিনা আপু এবং আরিফুল ইসলাম টিটু, সবাইকে 50 বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এমন সময় 50 বছর পূর্ণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে সময়টার আমাদের জাতির জনকের 100 বছর এবং একই সাথে স্বাধীনতার 50 বছর। এবং এখানে আমার পূর্ববর্তী আলোচক
প্রফেসর আলমগীর স্যার যিনি বলে গেছেন, অনেক প্রাপ্তি আমাদের আছে, অবশ্যই অনেক প্রাপ্তি আছে, এবং এই প্রাপ্তিগুলো থেকে উনি খন্ড খন্ড কিছু চিত্র সামনে তুলে এনেছেন। এছাড়াও আমাদের অনেক অনেক প্রাপ্তি রয়ে গেছে, যেগুলো হয়তোবা পরবর্তীতে যদি আমরা সুবর্ণ জয়ন্তী পালন করতে পারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে, তখন নিশ্চয় বড় কোনো ভলিউম আকারে সেগুলো প্রকাশ করা হবে। তো আমি আলোচনায় ফিরে আসি। আমাদের যে প্রথমেই বলা হয়েছে যে রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, আসলে রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একমাত্র, কিন্তু এই রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটির যে রূপ, সেটি কিন্তু বর্তমানে আমরা যদি বিগত বিশেষ করে 7-8 বছর ধরে এই পর্যন্ত খেয়াল করি, তাহলে কিন্তু এই রূপটি আর সেই রূপে নেই। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমি 26তম ব্যাচের স্টুডেন্ট, আমরা 1998 সালে ফার্স্ট ইয়ার ছিলাম, তখন কিন্তু আমরা যে রূপে দেখেছি বিশ্ববিদ্যালয়কে রেসিডেন্সিয়াল রূপে, সেই রূপটি কিন্তু এখন আর যদি কেউ কম্পেয়ার করেন, তাহলে রাত আর দিন মনে হবে। কারণ আমাদের এখানে চলে এসেছে গণরুম কালচার, এবং গণরুম কালচারের ফলে যে সমস্যাটা হচ্ছে, একই রুমে আমার মৌলানা ভাসানী হলে যে 4 সিটের রুম, এই 4 সিটের রুমে একসাথে গাদাগাদি করে 30 জন, 35 জন, কোনো কোনো সময় 40 জন পর্যন্ত স্টুডেন্টকে থাকতে হচ্ছে। যেখানে 40 জন যদি একসাথে বসেও থাকে, সেখানে কোনোভাবেই কোনো পড়াশোনা তো সম্ভবই না, একই সাথে ঘুমানো পর্যন্ত সম্ভব না, কিন্তু বাধ্য হয়ে তারা থাকছে। তো এই পরিস্থিতি থেকে আসলে অনেক ধরনের প্রবলেম হচ্ছে। যেমন একই ভাবে, যেমন আমরা যদি বিগত 8-10 বছরের স্টুডেন্টদের রেজাল্ট কম্পেয়ার করি, বিশেষ করে ছাত্রদের সাথে ছাত্রীদের, তাহলে এমন কোন ডিপার্টমেন্ট আমার মনে হয় পাওয়া যাবে না যেখানে বিগত 8 বা 10 বছরের মধ্যে কোনো ছাত্র প্রথম হয়েছে। অথচ যদি 10 বছর আগে ফিরে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে এই অনুপাতটা কিন্তু অলমোস্ট সমান সমান এইভাবে ছিল। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে গণরুম। যদিও মেয়েদের হলে গণরুম আছে, কিন্তু মেয়েদের হলে গণরুমের পরিস্থিতিটা ছেলেদের হলে কিছুটা হলেও বলবো যে শিক্ষার অনুকূল, কিছুটা হলেও, যেখানে রিডিং রুম আছে বা সেখানে কিছুটা তারা কন্ট্রোল করতে পারছে সেভাবে। তো সেই দিক দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে উনি বিশাল একটি বরাদ্দ দিয়েছেন, এবং একই সাথে আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ফারজানা ইসলাম, উনার হাত দিয়েই যে 6টি হলের নির্মাণ কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। এবং আমরা বিশ্বাস করি এই হলগুলো নির্মাণ শেষ হলে এই যে গণরুমের কালচার, সেখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বের হয়ে আসতে পারবে এবং এখানে পূর্ণাঙ্গ আবাসিক রূপে ফিরে যেতে পারবে। এবং এই পূর্ণাঙ্গ আবাসিক রূপে যখনই বিশ্ববিদ্যালয় ফিরে যাবে, এবং আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মান, ছাত্রছাত্রীদের যে আবাসিক সুবিধা, যে সবকিছু ফিরে আসবে এবং তারা ক্লাসমুখী হবে, তারা শিক্ষা এবং গবেষণায় যুক্ত থাকবে, এবং বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে প্রত্যাশা, এবং এই প্রত্যাশা পূরণের দিকে আমরা অনেক দূর এগিয়ে যাব। তো এই পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক রূপ নিয়ে এটাই আমার বলার ছিল। পরবর্তীতে যদি আপনার কাছে একটু সম্পর্ক আমি 1-2টা প্রশ্ন রাখতে চাই। আপনি বলছিলেন যে বিগত 7-8 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এরকম একটা চিত্র দেখা যাচ্ছে, আপনাদের সময় এরকম গণরুম কালচারটা ছিল না। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু সিটের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হয়, হঠাৎ করে এই গণরুম কালচারের সৃষ্টি হলো কেন? আর ছেলেদের হলগুলোর যে বিষয়টা আপনি বলছিলেন, এইখানে প্রশাসনের কি রকম ভূমিকা রয়েছে, এই সমস্যাটা কি নিরসন করা যায় না? একই সাথে আপনি বলছিলেন যে মেয়ে শিক্ষার্থীদের তুলনায় ছেলে শিক্ষার্থীদের একটি রেজাল্ট একটু খারাপ হচ্ছে প্রত্যেকটা বিভাগে। এটি আসলে যথার্থ। ভর্তি পরীক্ষার সময় আমরা যদি রেজাল্টের অনুপাত করি, সেখানে ছেলে শিক্ষার্থীরা অনেক বেশি মার্কস পেয়ে কিন্তু ভর্তি হয়, কিন্তু ভর্তি হওয়ার পর হলে থাকা বা যে কোনো কারণেই হোক, তাদের রেজাল্টটা তুলনামূলকভাবে আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হতে থাকে। তো এই কারণগুলো যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। আসলে গণরুম কালচার হঠাৎ করে আসে নাই, এর কারণ বহুবিধ কারণ আছে। এর মধ্যে একটি কারণ যেটি প্রথম শুরু হয়, যেমন একটা সময় ছিল জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় অনার্স ছিল 3 ইয়ার অনার্স, এরপরে সম্ভবত 28 ব্যাচ পর্যন্ত 3 ইয়ার অনার্স ছিল। এরপরে যখন 4 ইয়ার অনার্সে চলে যায়, তখন এই বড় একটা গ্যাপ তৈরি হয় যে 4 ইয়ার অনার্সে যখন চলে গেল, তখন একটা ব্যাচ বের হতে পারলো না, এবং যেখানে সিটের বিপরীতে হচ্ছে এখানে বড় একটি অংশ জমে গেল। এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন অস্থিতিশীলতা থাকে বা সারা দেশেই যখন অস্থিতিশীল ছিল,
এই টাইমে যে পরিমাণ স্টুডেন্ট আসলে বের হয়ে যাওয়ার কথা সেই পরিমাণ স্টুডেন্ট বের হয়ে যায়নি, এবং এটা আস্তে 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 জমতে জমতে এই পর্যায়ে এসছে। এবং একই সাথে যে এই সমস্যার সমাধানের জন্য, এখন সমস্যার সমাধানের জন্য যেটা মূলত যেটা দরকার, ছাত্রদের সিটের সংস্থান করা। এবং ছাত্রদের সিটের সংস্থান করতে গেলে তাদের জন্য যে নতুন হল নির্মাণ, সেই নতুন হল যত দ্রুত সম্ভব নির্মাণ শেষ হবে তত দ্রুতই এই সমস্যার সমাধান করা যাবে। এবং সেই লক্ষ্যে যে 6টি হলের নির্মাণ কাজ চলছে, এবং 6টি হলের নির্মাণ কাজ দ্রুত শেষ হলে এটি সাথে সাথেই পূর্ণাঙ্গ আবাসিক রূপে ফিরে যাবে। এছাড়া যেটা যে ছাত্রদের বিভিন্ন ধরনের যে প্রবলেম, যেমন পড়ার জায়গার, তো এইগুলো সমাধান করতে যেমন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে, বিশ্ববিদ্যালয়ের বিশ্ব আবাসিক হলগুলো যেগুলোতে আসলে প্রথম থেকে কোনো রিডিং রুম ছিল না, সেই রিডিং রুমের কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো হলে রিডিং রুম তৈরি হয়ে গেছে, এবং মৌলানা ভাসানী হলেও রিডিং রুমের জন্য আমরা জোর তৎপরতা চালাচ্ছি, এবং আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই রিডিং রুম তৈরি করতে পারবো। কিন্তু সমস্যা যে জায়গায় যে দ্রুত কেন রিডিং রুম তৈরি করতে পারছি না, এখানে বিশ্ববিদ্যালয়ে যখন হলগুলো তৈরি হয় তখন আসলে এটি কেন মাথায় ছিল না, হয়তো বা পূর্ণাঙ্গ আবাসিক ছিল বলেই মাথায় ছিল না যে আলাদা একটি রিডিং রুম লাগতে পারে। আমরা যেখানে রিডিং রুম তৈরি করতে যাই, যেমন ক্যান্টিনের ছাদে করতে যাই, সেখানেও সমস্যা দেখা যায় যে এইটার যে স্ট্রাকচার সেটা সাপোর্ট করে না। তো এই সবকিছু চিন্তা ভাবনা করে ভাসানী হলেও আমরা রিডিং রুম তৈরির উদ্যোগ নিয়েছি। বিশেষ করে ক্যান্টিনের যে অব্যবহৃত অংশ, সেই অংশে আমরা রিডিং রুম চালু করতে যাচ্ছি। এবং প্রত্যেকটি হলে যদি রিডিং রুমের ব্যবস্থা থাকে, তাহলে যে এই আপৎকালীন সময়টা, যে সময়টায় অন্যান্য হলে নির্মাণ কাজ শেষ হবে না, এই সময়টায় অন্তত ফার্স্ট ইয়ারে এসে যখন তারা গণরুমে থাকে এখানে পড়তে পারবে। এবং একই সাথে কিন্তু লাইব্রেরি, আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি কিন্তু আগের চেয়ে এখন এই অনেক বেশি লম্বা সময় খোলা থাকে, যার ফলে শিক্ষার্থীরা কিন্তু ইচ্ছে করলে সেখানে গিয়েও পড়াশোনাটা করতে পারছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সমস্যার সমাধানে আন্তরিক, এবং আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আমরাও প্রত্যাশা করি দ্রুততম সময় এই আবাসন সংকট নিরসন হবে, এবং নতুন হলগুলো সৃষ্টি হলে, তৈরি হয়ে গেলে সেখানে গণরুমের যে কালচার, অন্তত এই সংকটটা থাকবে না। নবীন শিক্ষার্থীরা প্রথম বর্ষে এসেই হল পাবে, এবং তারা প্রতিটি হলেই রিডিং রুমের ব্যবস্থা থাকবে, তারা পড়াশোনা করতে পারবে সেখানে। আপনাকে ধন্যবাদ স্যার। এ পর্যায়ে সাবিনা আপু, সিনেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রশাসনের একটি অংশ এই সিনেটরগণ, আপনারা নির্বাচিত হয়েছিলেন দীর্ঘ 19 বছর পরের একটি নির্বাচনে। রেজিস্টার গ্রাজুয়েট শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন, এবং আপনাদের যে মেয়াদকাল ছিল 3 বছর, সেটাও গত ডিসেম্বরে মেয়াদ শেষ হয়েছে। তো যে একটি দীর্ঘ সময় পর নির্বাচন, এবং নির্বাচনের যে মেয়াদকাল, সেখানে ভোটাররা যে প্রত্যাশা নিয়ে, কিংবা আপনারা যে প্রত্যাশা নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, নির্বাচিত হয়েছেন, সেই প্রত্যাশা আসলে 3 বছরে কতটুকু মেটাতে পেরেছেন, বা আপনাদের যে মানে যে দায়িত্ব, কিংবা আপনাদের যতটুকু সুযোগ রয়েছে, সেই সুযোগের জায়গা থেকে আপনারা কতটুকু কাজ করার সুযোগ পেয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ইচ্ছাকৃত আয়োজিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি 50 জাহাঙ্গীরনগর প্রত্যাশা ও প্রাপ্তি। আজকের এই আলোচনায় উপস্থিত আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবির, সিনেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান। উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ভিপি আরিফুল ইসলাম টিটু, এবং আজকের সঞ্চালনায় স্নেহের ছোট ভাই শুভ। সবাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভর একটি কথা দিয়ে শুরু করতে হচ্ছে, সেটি হচ্ছে আমরা 19 বছর পরে নির্বাচিত হয়ে আসলে আমরা বর্তমান বা কি করতে পেরেছি ছাত্রছাত্রীদের জন্য। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আসলে দীর্ঘ সময় পরে ছাত্রছাত্রীদের বা সাবেক যারা আমাদের তাদের মূল্যবান ভোট দিয়ে রেজিস্ট্রার গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচিত করেছেন, হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী আমরা ততটা সফল না। কারণ হচ্ছে, আমার যেটা মনে হয়েছে নির্বাচিত হওয়ার পর থেকে, আমরা 25 জন যদি সমন্বয় হয়ে একসাথে কাজ করতে পারতাম,
তাহলে নিশ্চয়ই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে, বিভিন্ন অধিকার আদায়ে আন্দোলন করে, আমরাও যদি তাদের সাথে সম্পৃক্ত হতে পারতাম তাহলে হয়তো আমরা অনেক কিছু করতে পারতাম। কিন্তু দেখা যায় বাস্তবতা কিন্তু ভিন্ন। রাজনৈতিক অবস্থানগত কারণে হয়তো অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা সম্ভব হয়ে ওঠে না, বা আমরা 25 জন একসাথে একই টেবিলে বসতে পারি নাই। এই ব্যর্থতা আসলে আমি ব্যক্তিগতভাবে আমি নিতে চাই, কারণ এটা আমি যে অঙ্গীকার নিয়ে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন নিয়ে বা যে অঙ্গীকার নিয়ে আমি রেজিস্ট্রার গ্র্যাজুয়েট সম্মানিত ভোটারদের কাছে গিয়েছিলাম, তাদের প্রত্যাশা পূরণে আমি আমার ব্যর্থতাকেই স্বীকার করি। তারপরে হচ্ছে যে বিষয়টা, আমরা ব্যক্তিগত পর্যায়ে হয়তো অনেক চেষ্টা করেছি, হয়তো অনেকে ব্যক্তিগতভাবে যারা বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছে, হয়তো ব্যক্তিগতভাবে অনেকে চেষ্টা করেছে, কিন্তু আমরা যদি সামগ্রিকভাবেই আজকে প্রায় 1 বছরের সময় ধরে আমরা যে করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, আমরা যদি 25 জন সিনেটর একসাথে উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারতাম, হয়তো অনেক প্রবলেম সলভ হয়ে যেত। এটা আমার বিশ্বাস। কারণ হচ্ছে 25 জন সিনেটর আমরা প্রত্যেকে যার যার অবস্থানে, কিন্তু সামাজিক অবস্থানে বলেন, রাজনৈতিক অবস্থানে বলেন, এবং মোটামুটি আমরা যার যার অবস্থানে সত্যই আছি। আমরা একসাথে যদি সবাই প্রশাসনের সাথেও সম্পৃক্ত হয়ে সমন্বয় হয়ে কাজ করতে পারতাম, তাহলে হয়তো এই যে আমাদের ক্রাইসিস মোমেন্টটা, অন্তত আমাদের ছাত্রছাত্রীদের কিছুটা পারপাস আমরা সার্ভ করতে পারতাম। সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা পারি নাই, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অনেকে চেষ্টা করেছে, যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী কিছুটা হলে চেষ্টা করেছে। কিন্তু সামগ্রিকভাবে আসলে আমরা একসাথে হতে পারলে আরো অনেক বেটার কিছু করতে পারতাম, সেটা আমার মনে হয়। আর হচ্ছে হ্যাঁ, 3 বছর আমাদের পূরণ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু আমরা 3 বছরের জন্য নির্বাচিত হয়েছি, দ্রুত সময়ে আবারও নির্বাচনের মাধ্যমে আবার ছাত্রছাত্রীরা তাদের বা সাবেকরা তাদের মূল্যবান ভোট দিয়ে আবারও সিনেটর নির্বাচিত করবে। তারাও যদি সম্ভব হয় প্রত্যাশা পূরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে যদি কিছু করা যায়, তাহলে আমরা মনে করব যে না, আমি চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অঙ্গীকার নিয়ে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর আমাদের সিনেট নির্বাচন দিয়েছিলেন, তিনিও বলেছিলেন যে জাহাঙ্গীরনগর সিনেট নির্বাচন সময় মতোই হবে। আমিও আশা করি যে সময় মতো নির্বাচনের মধ্য দিয়ে আবার সিনেটরা নির্বাচিত হবে, এবং বর্তমান এবং সাবেক যারা শ্রদ্ধাভাজন বড় ভাই আছেন, যারা সাবেক হয়ে গেছেন, স্নেহের ছোট ভাই যারা বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে, পড়াশোনা করছে, তাদের পাশে দাঁড়াবেন, সেই প্রত্যাশা আমি নিজেও করি। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রশাসন আসলে আমরা যে 25 জন সিনেটর, এটা আমি মনে করি যে প্রশাসনের থেকে আমাদের দূরে না থেকে যদি প্রশাসনও আমাদের একটা পার্ট মনে করত, যে না, সিনেটররা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা অংশ, বা এদেরও সম্পৃক্ত করে বিভিন্ন কাজে লাগানো যায়, সেই সুযোগটা যদি থাকতো তাহলে নিশ্চয়ই সিনেটররা আরো কাজ করতে পারতো। আমি আশা রাখি বর্তমান প্রশাসন সেই জিনিসটা মাথায় রাখবেন, এবং সিনেটররা যাতে তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারে, সমন্বয় হয়ে কাজ করতে পারে, সেই সেই দিকটা একটু মাথায় রাখবেন। তাহলে নিশ্চয়ই সিনেটররা তাদের যে প্রত্যাশা নিয়ে নির্বাচিত হয়েছেন সেই প্রত্যাশা পূরণে কিছুটা হলেও সার্থক হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপু। এ পর্যায়ে আমরা একটু আসতে চাই, বলা যায় যে আমাদের মাঝে ছাত্রদের প্রতিনিধি তা ক্যাম্পাসে খুবই কম রয়েছে। হাতে গোনা 3 থেকে 4টা ডিপার্টমেন্টে হয়তো ছাত্র সংসদ নির্বাচন হয়, এবং দীর্ঘ 26 থেকে 27 বছরের বেশি সময় ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় না। তো দর্শন বিভাগের ভিপি আমাদের সাথে যুক্ত আছেন। ছাত্র সংসদ বিভিন্ন বিভাগে নির্বাচন হয় না, বা কোনো কারণে বিভাগগুলো নির্বাচন দেয় না, এর কারণ কি? এবং এই বিভাগগুলোতে যদি ছাত্র সংসদ থাকতো, শিক্ষার্থীরা কি ধরনের সুযোগ সুবিধা পেত বলে আপনি মনে করছেন? এবং আপনি যেহেতু নির্বাচিত হয়েছেন, শিক্ষার্থীরা আপনার কাছ থেকে বা আপনাদের সংসদে যারা নির্বাচিত হয়েছে তাদের কাছ থেকে কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে? আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ জানাই ইন্সপায়ার কেয়ার এন্ড কাল্টিভেট হিউম্যান এইড ইচ্ছা আজকের এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং স্যারদের সাথে এবং সিনিয়রদের সাথে আমাকে রাখার জন্য।
আজকে যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনার বিষয়, যে আমাদের এই 50 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি বা হচ্ছে আমরা কি পেতে পারতাম যেটা আমরা পাইনি বা করতে পারিনি। আসলে বিভাগের যে ছাত্র সংসদ গুলো হয় সেগুলো আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টে বা হচ্ছে নাই, বা হচ্ছে বাধ্যতামূলক না। বাধ্যতামূলক যেটা সেটা হচ্ছে জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটা হচ্ছে কেন্দ্রীয় একটি কমিটি থাকে এবং হচ্ছে হলগুলোতে একটি কমিটি থাকে, যেটি দীর্ঘদিন যাবত যে নির্বাচনটাই হয়ে ওঠে নাই। এবং গত বছরে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হবে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়ে ওঠে নাই। আগামীতে কতদিন আমাদের সেই অপেক্ষা করতে হবে সেটাও আমরা জানি না। তবে আশা করি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হবে, হলগুলোতে ছাত্র সংসদ হবে, যে ছাত্র সংসদের মাধ্যম দিয়ে ছাত্ররা তাদের অধিকার, তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বর্তমানে 4-5টা বিভাগে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে বা হবে বা হয়। এটা হচ্ছে 36টা ডিপার্টমেন্টের তুলনায় খুবই নগণ্য। তবে বিভাগগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বাধ্যতামূলক না হইলেও ছাত্র সংসদ থাকাতে অনেক ধরনের সুযোগ সুবিধা হয়। বিভাগের বেশ কিছু কাজ থাকে যেগুলো আসলে হচ্ছে ছাত্র সংসদ না থাকলে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়। ছাত্র সংসদ থাকাতে সেই কাজগুলো খুব সাংগঠনিকভাবে পরিচালনা করা সম্ভব হয়, যেমন খেলাধুলা আয়োজন, নবীনবরণ, বিদায়, বা হচ্ছে ট্যুর, বার্ষিক যে ট্যুর হয়, সবকিছু মিলে ছাত্র সংসদ আসলে বিভাগে খুবই দরকার। তার চেয়ে অনেক বেশি দরকার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এখানে ডাক্তার মোহাম্মদ আলমগীর কবির স্যার আছেন, যিনি ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক। তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি তার মাধ্যমে প্রশাসনের কাছে অবশ্যই দাবি জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব জাকসু নির্বাচন দেওয়া হোক। হয়তো অনেক জটিলতা আছে, অনেক বাধা আছে, তবে আমি মনে করি শিক্ষকগণ এবং ছাত্ররা যদি আন্তরিকতার পরিচয় দেয় তাহলে অবশ্যই জাকসু নির্বাচন সম্ভব। আর আলমগীর কবির স্যার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তির অনেকগুলো কথা বলেছে, এরপরে হচ্ছে আসলে আমার বলার কিছু নাই। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাপ্তির কথা যদি বলা হয় তাহলে হয়তো সারা রাত আলোচনা করলেও আমাদের সেই প্রাপ্তির জায়গা শেষ হবে না। ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান স্যার কিছু সমস্যার কথা বলছেন হলের। এই সমস্যাগুলোর বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। যেমন হচ্ছে গণরুমের বিষয়টা, যে আমাদের বিশ্ববিদ্যালয় যে আদলে প্রতিষ্ঠিত হয়েছিল, যে এটি রাজধানী থেকে প্রায় 30 কিলো দূরে প্রতিষ্ঠিত হয়, একটাই কারণ ছিল যে এটি হচ্ছে একটি সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে। একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো যেরকম হওয়া উচিত, আমাদের বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেরকম, তার চেয়ে একটু ভিন্ন। একটি বিশ্ববিদ্যালয়ের মানে উদ্দেশ্য এই না যে শিক্ষার্থীরা আসবে, তাদের পাঠ গ্রহণ করবে, চলে যাবে, এমন না। একটি বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য তো এরকম যে ছাত্র শিক্ষক বা একটা কমিউনিটি তৈরি হবে, যে কমিউনিটিতে হচ্ছে আইনজীবী তৈরি হবে, কবিরা তৈরি হবে, রাজনীতিবিদ তৈরি হবে, যারা যে কমিউনিটিটা একই সাথে পড়ালেখা করবে, তাদের হচ্ছে যে জ্ঞানের আদান প্রদান হবে, একসাথে তারা হচ্ছে মানে 24 ঘন্টা তারা একটা পরিবেশের মধ্যে থাকবে। যে পরিবেশটা আমার মনে হয় শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে বাংলাদেশে, একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়াতে। কিন্তু বর্তমানে এই আবাসিক বিশ্ববিদ্যালয়টা শুধু আমাদের নামেই আছে, তার কারণ হচ্ছে শিক্ষার্থীদের পূর্ণরূপে আবাসন ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারতেছে না। এর কারণ আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক যে আমাদের ধারণ ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু শিক্ষার্থী ভর্তি হয়। তারপরেও কেন গণরুমের তৈরি, গণরুম কেন আমাদের প্রয়োজন হচ্ছে, এর বেশ কিছু কারণ আছে।
যেমন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রানিং ব্যাচ থাকা উচিত 5টা, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত, কিন্তু রানিং ব্যাচ আমাদের হয়ে যায় সেশন জটের কারণে 6টা থেকে 7টা বা 8টা পর্যন্ত চলে যায়। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন 43 ব্যাচের এখনো রেজাল্ট হয় নাই, অথচ আমরা 50তম ব্যাচের হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার চিন্তা ভাবনা করতেছি, প্রস্তুতি নিচ্ছি। তো যেখানে হচ্ছে 5টা ব্যাচের হলের জায়গা দেওয়ার মতন ধারণ ক্ষমতা আছে, সেখানে যদি 8টা 7টা 8টা রানিং ব্যাচ হয়, সেক্ষেত্রে কিন্তু গণরুমের দিকে আমাদের যাইতে হইতেছে। এখানে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো সেশন জট কমায় আনতে পারে, সঠিক সময়ে হচ্ছে পরীক্ষা, সঠিক সময়ে রেজাল্ট গুলো দিতে পারে, এবং সঠিক সময়ে সাবেক শিক্ষার্থীদের রুমগুলো ফাঁকা করে নতুন শিক্ষার্থীদের রুমগুলো হস্তান্তর করতে পারে, আমি মনে করি এই গণরুম থেকে আমাদের নতুন হলের প্রয়োজন হবে না। যে হলগুলো আছে সেই হলগুলো দিয়েই এই প্রয়োজন মিটানো সম্ভব। এর সাথে আরো কিছু ব্যাপার আছে। স্যার হচ্ছে কামরুল হাসান স্যার। টিটু ভাই, এই যে আবাসিক সংকটের কথা বলছিলেন, আবাসিক সংকটের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরা আর কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? যেহেতু আমাদের সাথে ছাত্র কল্যাণের পরিচালক, একজন হল প্রভোস্ট এবং সিনেট সদস্য আছেন, যদি একটু তুলে ধরতেন। আচ্ছা, আমি ওই দিকেই যাচ্ছিলাম যে স্যাররা হচ্ছে প্রাপ্তির জায়গাগুলো বলছে, আমি একটু সমস্যার জায়গাগুলো বলি। এতে যদি আমার কথায় কোনো ভুল থাকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। কামরুল হাসান স্যার আরেকটা কথা বলছেন যে হচ্ছে গত 10 বছরে শিক্ষার্থীদের রেজাল্টের দিকে যদি আমরা খেয়াল করি, দেখা যাবে হচ্ছে প্রতিটা বিভাগে ছাত্রীরা ফার্স্ট হচ্ছে, ছাত্ররা কেন না? মেয়েদের হলেও গণরুম আছে, তারপরেও তারা ভালো রেজাল্টটা করতে পারছে, ছাত্ররা কেন পারছে না? ছাত্ররা হচ্ছে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসার সময় অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আসে, তারা নিজের কাছে অনেক প্রতিজ্ঞাবদ্ধ থাকে, অনেক অনেক চিন্তা ভাবনা সাজায়, একটা জীবন মানে একটা পরিকল্পনা নিয়ে আসে, যে পরিকল্পনাটা গণরুমে এসে সম্পূর্ণরূপে ভেঙে যায়। আমি মনে করি যে এই যে গণরুমে 100 জন বা 60-70 জন বা 100-র উপরেও, আমি মীর মোশাররফ হোসেন হলে থাকি, মীর মোশাররফ হোসেন হলের গণরুম সবচেয়ে বড় গণরুম, আমরা হচ্ছে প্রায় 150 জন শিক্ষার্থী একসাথে থাকছি। একটি রুমে 150 জন শিক্ষার্থী যদি থাকে, সেই জায়গায় হচ্ছে পড়াশোনার সুযোগ থাকে না। আর রিডিং রুম হচ্ছে অনেক হলেই হয়েছে, আমাদের হলেও আছে, সেই রিডিং রুম এই 150 জন শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত না। এবং সেই রিডিং রুমে যে একটা রিডিং রুমে যে সুযোগ সুবিধাগুলো থাকা উচিত, সেই সুযোগ সুবিধাগুলো হলের রিডিং রুমগুলোতে নাই। এছাড়া ছাত্রীদেরও গণরুম থাকা সত্ত্বেও তারা ভালো রেজাল্ট করতে পারছে, ছাত্ররা কেন পারছে না? এর একটা বড় কারণ আমি মনে করি যে গণরুমের কিছু কালচার, যে কালচার গুলো হয়তো মানে সবাই জানে, হয়তো আমরা সবাই হচ্ছে এই জিনিসটা হচ্ছে দেখেও দেখি না এরকম। আমি মনে করি যে যে ক্ষমতাসীন যে ছাত্র দল, যে ছাত্র রাজনীতির যে প্রেক্ষাপট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই যদি একসাথে আগায়, তাহলে এই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এই কালচারটা তো আমাদের অতীতে ছিল না। আমি মনে করি যে আমরা যদি সবাই একসাথে কাজ করি, তাহলে এই কালচারটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং এই কালচারটা থেকে যদি বেরিয়ে আসতে পারি, আমি মনে করি ছাত্ররাও একই সাথে খুব ভালো রেজাল্ট করতে পারবে। ফার্স্ট ইয়ারেই যখন একজন ছাত্রর এই পড়াশোনার এই তার যে পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, সেই সবকিছু যখন নষ্ট হয়ে যায়, তখন পরবর্তীতে সে আবার পুনরায় সেগুলো সাজাইতে, সে যখন পরবর্তীতে হয়তো সে রুম পায়, একটা পরিবেশ পায়, কিন্তু তার যে স্পিড, তার যে পরিকল্পনা, ততদিনে সবকিছু নষ্ট হয়ে যায়। যে কারণে এই ছাত্ররা পরবর্তীতে হচ্ছে যে নিজেকে যে আবার গুছায় নিবে বা ঘুরে দাঁড়াবে, সেটা পেরে ওঠে না। হয়তো হাতে গোনা 2-1 জন পারে, বেশিরভাগ ছাত্ররাই পারে না। এই জন্য আমি মনে করি যে আমাদের ছাত্রদের যে রেজাল্টের যে সমস্যা, এটা আমার মনে হয় যে এই কালচারটা থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, এই কালচারটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে হয়তো এটা সমাধান হবে। আর আশার আলো আছে আমাদের কাছে, অনেকগুলো নতুন হল হচ্ছে, আশা করি হয়তো এই আবাসন যে সংকট, সেই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু যদি এই কালচার থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে হয়তো এই আবাসন সংকটের সমাধান হইলেও আমাদের কোনো লাভ হবে না। তারপরেও স্যাররা
নিশ্চয়ই এই বিষয়ে হচ্ছে তাদের পরিকল্পনা আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক আন্তরিক। এছাড়া আমি মনে করি যে করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যেমন কিছুদিন আগে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের জন্য একটি সফট লোনের হচ্ছে ব্যবস্থা করা হয়েছে, যে অনেক শিক্ষার্থী হচ্ছে যারা স্মার্টফোন কেনার জন্য। যদিও এটা হচ্ছে আরো আগে করলে ভালো হইতো, যেমন ইতিমধ্যে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা প্রায় শেষের দিকে, তাদের পরীক্ষার অ্যাটলিস্ট আগে দিতে পারলে হয়তো ভালো হইতো। তারপর অনেক জটিলতা থাকে, অনেক প্রতিবন্ধকতা থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন আমি মনে করি আরো কিছু পদক্ষেপ নিতে পারতো। যেমন হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় মোবাইল কোম্পানিগুলোর সাথে একটি চুক্তিবদ্ধ হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা খুব কম মূল্যে ডাটা ক্রয় করতে পারছে, ডাটা ক্রয়ের মাধ্যমে তারা ক্লাস পরীক্ষাগুলো দিতে পারছে। এই ধরনের একটা উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিতে পারতো। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুদিন আগেও একাডেমিক কাউন্সিলের মিটিং হয়েছে। আমি যতটুকু প্রফেসরদের সাথে আলোচনা করে জেনেছি যে সেখানে মাস্টার্স পরীক্ষা নিয়ে কোনো আলোচনা হয় নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষাটা হওয়াটা খুব জরুরি, তার কারণ আমাদের মাস্টার্স পরীক্ষা না হওয়ার কারণে সেশন জট বাড়ছে, নতুন আরেকটা ব্যাচ ঢুকতেছে, আমরা কিন্তু রানিং স্টুডেন্টই থেকে যাচ্ছি। আমাদের পরীক্ষা রেজাল্ট না হওয়া পর্যন্ত আমরা কিন্তু হল ছাড়তে পারছি না, বিশ্ববিদ্যালয়ে আমরা হচ্ছে রানিং শিক্ষার্থী হিসেবে গণ্য। সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত যত তাড়াতাড়ি সম্ভব মাস্টার্স পরীক্ষাটা সম্পন্ন করা। ইতিমধ্যে ইউজিসি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসির মিটিং এ কিন্তু বিশ্ববিদ্যালয় গুলোকে অনুমতি দিছে যে বিশ্ববিদ্যালয়গুলো চাইলে পরীক্ষা নিতে পারবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফাইনাল ইয়ার এবং মাস্টার্স পরীক্ষা অনলাইনে অথবা বিশ্ববিদ্যালয় এনে পরীক্ষা নেওয়ার একটা উদ্যোগ নিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই এটা নিয়ে ভাবতেছে, আশা করি খুব শীঘ্রই আমরা একটি সুসংবাদ পাবো। তার কারণ মাস্টার্স পরীক্ষার্থী যারা আছে তারা হচ্ছে এই বিষয়টা নিয়ে খুবই শঙ্কিত। এছাড়া আরো কিছু সমস্যা আছে যেগুলো হয়তো সময়ের সাথে সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সবাই মিলে আমরা হচ্ছে যদি একসাথে কাজ করি সেগুলো কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ। শুভ। ধন্যবাদ ভাই, আপনি বর্তমান শিক্ষার্থীদের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরলেন, একই সাথে বেশ কিছু সম্ভাবনার কথা বললেন। আমরাও চাই যে সমস্যাগুলো সমাধান হোক। এ পর্যায়ে আমি একটু সাবিনা আপুর কাছে আসবো। সাবিনা আপু, আপনাদের সময়ের সাথে যদি বর্তমান সময়কে একটু কম্পেয়ার করেন, শিক্ষার মান কিংবা ছাত্র রাজনীতি কিংবা এই বিষয়গুলো একই সাথে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 50 বছরে এর প্রাপ্তিটা কতটুকু, এবং করোনাকালে যে সংকট চলছে এই সংকট কাটিয়ে কি ক্যাম্পাস খুলে দেওয়া যায় কিনা, বা হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া যায় কিনা, অথবা এক ব্যাচ করে নিয়ে এসে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া যায় কিনা? ধন্যবাদ শুভ। আমি প্রথমে একটু, যেহেতু আমাদের বিষয়টা প্রত্যাশা প্রাপ্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় যে মানে প্রাপ্তি বা প্রত্যাশা যেটাই পূরণ বলো না কেন, সবচেয়ে যেটা নিয়ে আমরা মানে গর্ববোধ করবি বা করব, যেটা ইতিহাসে আসলে রিয়েলি একটা ইতিহাস হয়েছে, সেটা হলো আমাদের এই 700 একর আবাসিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র নারী উপাচার্য হিসেবে আছে আমাদের, যেটা আমাদের ইতিহাস হয়ে আছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারী রেজিস্ট্রারও ভারপ্রাপ্ত আছেন, যেটা সত্যি এটা আমরা আমাদের গর্ব করার মতো। আর যে জিনিসটা সবচেয়ে বেশি আমরাও তখন হয়তো বিশ্ববিদ্যালয়ে আসি না, যেটা আরেকটা গর্বের জায়গায়, সেটা হলো বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ শিবির মুক্ত একটা ক্যাম্পাস, যেটা হাবিবুর রহমান, তোমরা হয়তো নাম শুনে থাকবা, হাবিবুর রহমান কবির ভাইয়ের আত্মত্যাগের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ শিবির মুক্ত একটা ক্যাম্পাস হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি হলো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। আর যে জিনিসটা তুমি বলেছ যে রাজনীতির কথা, হ্যাঁ, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহানারা ইমাম হলের ছাত্রী ছিলাম। জাহানারা ইমাম হলের আমি ফাউন্ডার ছাত্র দলের সভাপতি ছিলাম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তখনকার যে রাজনীতি আর বর্তমান রাজনীতির মধ্যে অনেক তফাৎটা সেখানেই। কারণ আমরা যখন রাজনীতি করতাম তখন কে ছাত্রলীগ, যার যার রাজনৈতিক আদর্শ জায়গায় আমরা ওখানেই ছিল, কিন্তু হলে ফিরে কে ছাত্র দল করলো, কে ছাত্রলীগ করলো, কে বাম দল করলো, এইসব কিন্তু আমরা ভুলে যেতাম। সবার সাথে সম্পর্কটা একটু বন্ধুত্বপূর্ণ ছিল। কারণ আমি দেখা গেল হলে বাইরে যেতাম, অনেক সিনিয়র ভাইরা যারা ছাত্রলীগ করতো বা ছাত্র দল করতো, তাদের বোঝার উপায়ই ছিল না যে আসলে কোন সংগঠন করতো। এবং আমাদের সিনিয়রদের সাথে আমাদের ভালোবাসার মানে এত স্নেহ, মানে চিন্তা করতে পারি না। এখন যখন শুনি আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব, একে অপরের মধ্যে হানাহানি, কেউ হয়তো একটা সংগঠন হলেই থাকতে পারছে না, এই সমস্যাগুলো আমি তো 92-93 ব্যাচ, তার মানে আমরা 22 ব্যাচ, ওই সময়টা এই বিষয়গুলো খুব আমার চোখে পড়ে নাই। কারণ দেখা গেছে আমি যখন জানুয়ারি ছাত্র দলের প্রেসিডেন্ট হলো, আমার ব্যাচেরই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, মানে আমার ব্যাচেরই ছাত্র ফ্রন্টের প্রেসিডেন্ট ছিল। আমরা তিনজন ম্যাক্সিমাম সময় একই সাথে প্রায় খাওয়া হতো, বিশেষ করে রাতের খাবারটা আমরা তিনজন একসাথেই ঘুমাতাম। এবং এখনো যে ছাত্রলীগের প্রেসিডেন্ট আমারই ডিপার্টমেন্টের, তার সাথে আমার যে যোগাযোগটা হয়তো অন্য বন্ধুদের সাথেও এত যোগাযোগ নেই। অথচ দেখো আমরা কিন্তু সেপারেট, রাজনৈতিক ভাবে কিন্তু আমাদের আদর্শ ভিন্ন, কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে, জাহাঙ্গীরনগরের ভালোবাসার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো তফাৎ নাই। এবং এই জিনিসটা আমি এখনো মন করি, কে ছাত্রলীগ করলো, কে ছাত্র দল করলো, কে বা ছাত্র ফ্রন্ট করলো, কে বা ছাত্র ইউনিয়ন করলো, আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা একই সূত্রে গাঁথা, যার যার রাজনৈতিক আদর্শ তার তার জায়গায় থাকবে। আমি যখন ফাইট করতে যাব, আমি যখন আন্দোলনে যাব, সেখানে আমি ঠিক। কিন্তু আমি যখন জাহাঙ্গীরনগরের হয়তো একটা সিনিয়র ভাইকে পেলাম বা একটা জুনিয়র ভাইকে পেলাম, সে কিন্তু সত্যিকার অর্থে আমার সম্মানিত একটা ভাই এবং স্নেহের একটা ছোট ভাই, তার রাজনীতি আমি কখনোই দেখতে যাব না। আমি চাই যে একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক সিচুয়েশন, যে রাজনৈতিক দ্বন্দ্ব বা একে অপরে আজকে দীর্ঘদিন ধরে দেখো ছাত্রদল ক্যাম্পাসে অবস্থান করতে পারে না, আমি মনে করি যে সবারই সহ অবস্থানটা নিশ্চিত হোক। এই 50 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবশ্যই একটি পরিবর্তন হওয়া উচিত, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সেটা শিক্ষা পরিবেশগত দিকে হোক, এবং এই যে আবাসিক সংকটটা, এটা দ্রুত নিরসন হওয়া উচিত। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমাদের রুমে তো দেখা যায় 4 বেডে বা 2 জন থাকতাম, একজনই তো, রুমও হয়তো ফাঁকা থাকতো। কিন্তু আমি যখন জানার ইমাম হলে আমাদের নামাজের রুম ছিল, পড়ার রুম ছিল, হয় তারপরে হচ্ছে টিভি রুম ছিল। এখন যখন হলে যাই দেখি একদম ডাইনিং রুম সহ ডাইনিং টেবিলে আমাদের ছাত্রছাত্রীরা থাকে। এটা কিন্তু খুবই একটা কষ্টদায়ক ব্যাপার। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তার হল জীবনকে উপভোগ করতে পারবে না, সে গাদাগাদি করে পড়াশোনা করবে, এটা আসলে হয় না। কারণ আমিও তো একটা হয়তো ফ্যামিলি থেকে আসছি, বা প্রত্যেকে যার যার ফ্যামিলি থেকে এসে যখন পড়াশোনার পরিবেশ কিন্তু যখন আসে হল জীবনে একটু পরিবর্তন হয়, তার মানে এই না যে 50 জন একসাথে একই রুমে থেকে তার পরিবেশটা পাবে পড়ালেখা। এই যে ব্যাঘাতটা, এই পরিবেশটা এখানে হল প্রভোস্ট আছে। আমি আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব আমাদের আবাসিক সংকট যেটা আছে এটা অবশ্যই সমাধান করা উচিত। কারণ আমরা আবাসিক বিশ্ববিদ্যালয়, আমার সিটের এগেনস্টই তো আমি ভর্তি হচ্ছি, তাহলে কেন আমার এত সমস্যা ফেস করতে হবে? আরেকটি বিষয় হলো যে করোনার যে সমস্যাটা, এটা আসলে আমি যেহেতু আমি কিন্তু একটু বলে নেই, আমি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আছি, ওখানে আমি প্রশাসনে কর্মরত, যেটা পিজি হাসপাতাল বললেই সবাই চিনে। যেহেতু এটা হসপিটাল, সেটা আমি কিছুটা হলে বুঝি আসলে, বা আমরা বিভিন্ন ডাক্তার বা আমরাও করোনা সেলের সাথে বিভিন্ন সময় ডিউটি করি, করোনা পেশেন্টদের কাছে যাই, আমরা মনে করি আসলে, বা বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তারাও মনে করেন আসলে এই সংকটটা এত দ্রুত যাবে না। এই কারণে এটা একটা হয়তো ভাইরাস হিসেবে থেকে যাবে। হয়তো এটা সলভ করা যায় না, আজকে ভ্যাকসিন আসতেছে, হ্যাঁ এটা হয়তো ভ্যাকসিনে কিছুটা রিমুভ হতে পারে, কিন্তু ভাইরাসটা কিন্তু থেকে যাবে। আজকে 1 বছর সময় প্রায় কাছে গেল বিশ্ববিদ্যালয় বন্ধ। আমি মনে করি যদি সিচুয়েশনটা, এখন তো জানুয়ারি মাস চলছে, বা শিক্ষার্থীদের কথা ভেবেই অন্তত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত যে তাদের অন্তত পরীক্ষার একটা পরিবেশ সৃষ্টি করে পরীক্ষাগুলো নিয়ে নিয়মিত ক্লাসটা কিভাবে নেওয়া যায় সেদিকে একটু মনোযোগ দেওয়া। কারণ হচ্ছে আমরা
1 বছর কিন্তু জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু গভর্নমেন্ট বা বিশ্ববিদ্যালয়ের কি এমন কোনো উদ্যোগ তো আমরা এখনো দেখতে পাচ্ছি না যে সে একটা বছর এই শিক্ষার্থীরা কিভাবে রিকভার করবে, চাকরির ক্ষেত্রে তারা কিভাবে চাকরির বয়স তো বাড়ছে না, আমার বছর তো চলে যাচ্ছে। সেটাই যদি হয় তাহলে হচ্ছে সবকিছু তো চলছে নিয়ম মতো, কোনো কিছু শুধু শিক্ষার ক্ষেত্রে এই যে একটা আমরা একটা কি বলবো, আমি বলবো যে আসলে আমরা হয়তো মনোযোগী না, আমাদের সন্তানদের দিকে তাকিয়ে হলেও অন্তত এই বিশ্ববিদ্যালয় লেভেলটায় অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে হয়তো আমরা বলি যে হ্যাঁ যার যার এই অবস্থানটা হয়তো আমরা সেফটি এটা হতে পারে, এটা যে হ্যাঁ আগে যে পরিবেশে আমরা পড়াশোনা হলে থাকতো স্টুডেন্টরা, সেক্ষেত্রে হয়তো একটা পরিবর্তন আনতে পারে হল প্রভোস্টদের উদ্যোগে, সেটা ভাইস চ্যান্সেলর বা প্রশাসনের সাথে কথা বলি। সেটা হচ্ছে আমাদের যে সামাজিক অবস্থান, যে দূরত্বটা আমরা বজায় রাখতে চাচ্ছি বা হচ্ছে আমাদের সেফটি নেট যেটা, সেটাকে হয়তো বাড়িয়ে হলেও অন্তত শিক্ষার পরিবেশটা দ্রুত ফেরানো উচিত। কারণ হচ্ছে তা না হলে আমাদের যে হাজার হাজার স্টুডেন্টদের ভবিষ্যৎ আমাদের অন্ধকারের দিকে চলে যাচ্ছে, সেটা আমরা কিভাবে এটাকে আমরা তাদের কাছে ফিরিয়ে দেব। অনেকের হাহাকার তো আমরা শুনি, অনেকের কাছে অনেকের কষ্টের কথা কিন্তু আমাদের সাথে শেয়ার করে, অনেকের বাবা মাও কিন্তু আমাদের সাথে শেয়ার করে কি হবে আমাদের সন্তানের ভবিষ্যৎ, আমার সন্তান পাশ করে চলে গেছে, চাকরির বয়স তো চলে যাচ্ছে, কি হবে আমাদের। বা অনেক স্টুডেন্টরাও আমাদের সাথে বা আমার ব্যক্তিগতভাবে অনেকের সাথে যোগাযোগ হয়, বলে কিন্তু আপা কি করব আমরা, চাকরির বয়স তো চলে যাচ্ছে কিন্তু এই সমস্যার সমাধান তো হচ্ছে না। সেই ক্ষেত্রে মনে করি যে সারা বাংলাদেশের চিত্রর বাইরে এসে জাহাঙ্গীরনগর যেহেতু একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, হয়তো হ্যাঁ এটা হতে পারে জাতীয় একটা বিষয়, এটা অবশ্যই, কারণ হচ্ছে গভর্নমেন্টের একটা পলিসিও থাকতে পারে বা গভর্নমেন্টের একটা নির্দেশনা না ছাড়াও হয়তো বিশ্ববিদ্যালয় না খোলার একটা সিদ্ধান্ত থাকতে পারে। কিন্তু যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে ভাববা বিষয় আছে, এখানে প্রভোস্টরা আছে, সিনিয়র শিক্ষকরা আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত 25 জন সিনিয়র সদস্য আছে, সবার সাথে বা ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের যারা ছাত্র প্রতিনিধি আছে, বিভিন্ন সামাজিক সংগঠনের যারা প্রতিনিধি আছে, সবার সাথে একটা ভার্চুয়াল আলোচনা করে একটা সমস্যা সমাধান করা আমার মনে হয় সম্ভব, চেষ্টা করলে এটা সম্ভব। আর হচ্ছে আমি হয়তো শেষ করব, আর হচ্ছে প্রাপ্তির যে বিষয়টা, আমরা যেহেতু সাবেক হয়ে গেছি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর কাছে ব্যক্তিগতভাবে আমি অনেক ঋণী, কারণ জাহাঙ্গীরনগরের কাছ থেকে আমি অনেক পেয়েছি। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়তো পড়াশোনার পারপাসেই আমি মনে করি যদি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করতে পারতাম, তাহলে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এত ভালোবাসা, সিনিয়রদের কাছ থেকে এত ভালোবাসা, জুনিয়রদের কাছ থেকে এত মায়া, এগুলো হয়তো কখনোই সম্ভব হতো না। রাজনৈতিক যেটা বলে, রাজনৈতিক আমি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি, এখন পর্যন্ত আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী এবং ছাত্রদল করা একটা মেয়ে হিসাবে আমি এখনো জাতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র দলের সেই পদযাত্রা থেকে শুরু করে আমি এখনো জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। এটা আমি মনে করি এটা শুধু আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে মনে করি এটা আমার পক্ষে সম্ভব হয়েছে। আর এর ঋণ তো আসলে শোধাবার নয়, তবে মনে করি যে যদি একজন সাবেক ছাত্রী হিসাবে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিনিয়র সদস্য হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র ছাত্রীদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমি যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করি, যদি আমি কখনোই তোমাদের কোনো উপকারে আসি, যদি মনে করো অবশ্যই তোমরা আমাকে নক করবা, এবং যদি পার্সোনালিও কারো কোনো প্রবলেম থেকে থাকে, সেটা যে কোনোই হতে পারে, আমি তোমাদের আজকের এই আলোচনা সবার মধ্য দিয়েই বলে দিলাম, তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমার যতটুকু সামর্থ্য আছে তোমাদের পাশে দাঁড়ানোর, এখানে আমার কোনো কৃপণতা নেই, আমি তোমাদের সাথেই আছি। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সামান্য হলেও যদি আমি কিছু করতে পারি, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপু। এই পর্যায়ে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল হাসান স্যারের কাছে একটু আসতে চাই। স্যার, দীর্ঘ এই পথ চলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে কতটুকু আগালো, এবং আমরা বিশ্ববিদ্যালয়ে যখন বাজেট ঘোষণা করা হয় তখন আমরা প্রায় বিভিন্ন নিউজে দেখি যে গবেষণা খাতে বরাদ্দ যতটুকু দরকার ততটুকু দেওয়া হয় না, কিংবা বরাদ্দর অংশটা কখনো বৃদ্ধি পাচ্ছে না।
একটি বিষয় হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আন্তর্জাতিক র্যাঙ্কিং গুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো করে থাকে, সেইখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা কোন জায়গাতে? বা যদি সরাসরি বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা এত ধীরে ধীরে নিম্ন দিকে কেন? ধন্যবাদ শুভ। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে গবেষণা খাতে যে অগ্রগতি বা গবেষণা খাতের বর্তমান যে অবস্থা, সেটির দিকে যদি একটু আলোকপাত করতে চাই, তো শুরুতেই বলে নিতে চাই যে আমাদের বা আমার ব্যক্তিগতভাবে বা আমাদের সকলেরই প্রত্যাশা যে সামনের বছরগুলোতে বিশ্ববিদ্যালয় যেন শিক্ষা গবেষণা খাতে এগিয়ে যায় এবং একটি আন্তর্জাতিক স্বীকৃতি যেন আমরা পাই, যেন কোনো র্যাঙ্কিং এ যেন আমরা আসতে পারি। তো র্যাঙ্কিং এ যদি আসতে হয়, তো যে প্রসেসে র্যাঙ্কিং করা হয় সেই প্রসেস গুলোর দিকেও আমাদের নজর দিতে হবে যে কেন আমরা র্যাঙ্কিং এ পিছিয়ে পড়ি। আমাদের এখানে কি কি কোনো ভালো গবেষক নাই, ভালো শিক্ষক নাই, বা ভালো স্টুডেন্টরা কি ভালো গবেষণা করছে না? আসলে কিন্তু ব্যাপার ঠিক সেরকম না। এখানে অবশ্যই এখন যেমন যদি বলি যে আমাদের প্রায় 700-র উপরে শিক্ষক আছেন, আমরা যদি আমাদের এই শিক্ষকদের প্রোফাইল দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে অনেক শিক্ষক সারা বিশ্বের মধ্যে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করে তারা আবার এখানে ফিরে এসেছেন এবং এখনো তারা গবেষণা ক্ষেত্রে অনেক অবদান রাখছেন। তারা নিয়মিতভাবে বিভিন্ন জার্নালে পাবলিশ করছেন, নিয়মিতভাবে আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করছেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কিন্তু অনেক শিক্ষার্থী বাইরের বিশ্ববিদ্যালয়ে, অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করতে যাচ্ছে এবং তারা কিন্তু গবেষণার ক্ষেত্রে অনেক ভালো ভালো অবদান রাখছে। কিন্তু মূল সমস্যাটি যেখানে, আমাদের এই যে গবেষণা নিয়ে যে আমাদের যে প্রচার হওয়া দরকার বা গবেষণাগুলো যে হাইলাইটেড হওয়া দরকার, বিশ্ববিদ্যালয়ে কিন্তু র্যাঙ্কিং আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে কিন্তু এভাবে হবে না। আমার যেটা মনে হয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রোফাইল আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনকার যে গবেষণাপত্র যেগুলো পাবলিশড আছে, এগুলো যদি আমরা সঠিকভাবে যদি জানান দিতে পারি এবং সঠিকভাবে যে র্যাঙ্কিং গুলো যেখানে করা হয় তারা যদি এই অ্যাক্সেসটা ঠিক মতো পায়, তাহলেও কিন্তু আমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান যে অবস্থা সেখান থেকে অনেক উত্তরণ করবে। তো সমস্যাটা হলো এই যে আমাদের যে ওয়েবসাইট, বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটের দিকে যদি আমরা তাকাই, আমরা যদি ওয়েবসাইট একটু ঘেটে দেখি, এখানে কিন্তু অনেক ইনফরমেশন নাই এবং বিশেষ করে আমাদের যে বিশেষ ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন, বেশিরভাগ ফ্যাকাল্টি মেম্বারই কিন্তু তাদের প্রোফাইলে যদি যাওয়া যায় দেখা যায় যে তাদের প্রোফাইলে খুব বেশি ইনফরমেশন নাই, তার যে পাবলিশ পেপার সেখানে নাই, কোনো লিস্ট নাই। তাহলে যে র্যাঙ্কিং এ যে এই ইনফরমেশন গুলা পাবে কোথায় থেকে? তো এখানে আমাদের ব্যক্তিগতভাবে আমাদেরও অনেক রেসপন্সিবিলিটি আছে এই গবেষণার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে গবেষণা কাজে আস্তে আস্তে যে শিক্ষক বা ছাত্র যেভাবে বলি না কেন, ওনারা কেন নিরুৎসাহিত হচ্ছেন? এখানে কিন্তু গবেষণা খাতে বরাদ্দ অত্যন্ত কম এবং আমাদের মতো এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যদি গবেষণা করতে চান, উনি যদি গবেষণা বরাদ্দ না পান, তাহলে ওনার ওই পকেটের পয়সা খরচ করে কিন্তু গবেষণা খাত বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে গবেষণা খাতে যদি বরাদ্দ বাড়ানো হয়, এখন গবেষণা খাতে বরাদ্দ বাড়ালেও সেটি যাতে প্রপারলি ইউটিলাইজ হয় এবং এখান থেকে যে গবেষণাপত্র যেন প্রকাশিত হয়, ভালো মানের জার্নালে প্রকাশিত হয়, সেদিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। এখানে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আহ এখানে যেমন শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রেও যে গবেষণাপত্রগুলো দরকার হয়, এখন একজন এমনও দেখা যায় যে কোনো শিক্ষক হয়তো সারা জীবনে 12টা গবেষণা প্রবন্ধ প্রকাশ করেই উনি প্রফেসর হয়ে যাচ্ছেন। আবার এমনও দেখা যায় যে উনি কিন্তু প্রফেসর হওয়ার সময় হয়তো তার 100 প্রকাশনা আছে এবং এই যে গবেষণা উনি কন্টিনিউ করবেন, এই গবেষণার কোনো তেমন কিন্তু অ্যাপ্রিসিয়েশন নাই। কেউ একজন ভালো গবেষক হলেন, ভালো গবেষণা প্রবন্ধ প্রকাশ করলেন, এর জন্য কিন্তু কেউ তাকে বাহবা দিবে না অথবা কোনো স্বীকৃতি দিবে না অথবা কোনো গবেষণা বরাদ্দ বাড়িয়ে দিবে না। তো আসলে আমাদের পলিসিগত দিক দিয়েও এই চেঞ্জ গুলো আনতে হবে। যারা ভালো গবেষণা করেন তাদেরকে অবশ্যই গবেষণার কাজে উৎসাহিত করতে হবে এবং একই সাথে ছাত্রছাত্রীরাও যাতে ভালো গবেষণা করতে পারে, এই জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যে ল্যাব গুলো আছে, ল্যাব গুলোর ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি। আমরা আমাদের যে ল্যাব আছে সেখানে হয়তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা যে পরিমাণ স্টুডেন্টকে আমরা ফ্যাসিলিটেট করতে পারি তার চেয়ে অনেক বেশি গুণ স্টুডেন্ট আছে এবং যে পরিমাণ ইকুইপমেন্ট আমাদের দরকার সে পরিমাণ ইকুইপমেন্ট নাই। তো বিশ্ববিদ্যালয়কে যদি সত্যি আমরা র্যাঙ্কিং এ নিয়ে যেতে চাই, বিশ্ববিদ্যালয়কে যদি বিশ্বমানের
প্রতিষ্ঠান হিসেবে, গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, অবশ্যই অবশ্যই আমাদের গবেষণা খাতে নজর দিতে হবে এবং গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে, আন্তর্জাতিক মানে ল্যাব তৈরি করতে হবে এবং ছাত্রছাত্রী শিক্ষক সবাই যেন গবেষণায় উদ্বুদ্ধ হন। এজন্য অবশ্যই তাদেরকে উৎসাহিত করার জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে। তবেই আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ে এখনকার যে অবকাঠামোগত অবস্থা আছে, যে আমাদের যে পরিমাণ দক্ষ ফ্যাকাল্টি মেম্বার আছেন, আমাদের স্টুডেন্ট যারা আছেন, যারা গবেষণা করেন, তারা যদি সঠিকভাবে এই সুযোগ সুবিধাগুলো পান এবং তারা যদি গবেষণামুখী হন, অবশ্যই বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রূপে পরিণত হবে। ধন্যবাদ। স্যার, আপনার কাছে আমি আরেকটা বিষয় একটু যুক্ত করতে চাই। টিটু ভাই যেটা বলছিলেন যে বর্তমান যে অবস্থা, প্রায় পাঁচটি ব্যাচ রানিং থাকার কথা থাকলেও 6 থেকে 7টি ব্যাচ নিয়মিতভাবে রানিং থাকছে, যেটা আবাসন সংকট সৃষ্টি করার পিছনে একটি কারণ। তো আরো যে 6টা হল হচ্ছে, এই 6টা হল হলে কি আমরা আবাসিক যে সংকট এটা কি দূর হবে? হলগুলোতে কি আসলে নতুন যে হলগুলো হচ্ছে সেগুলো থেকে কি আসলে রিডিং রুম যুক্ত করা আছে কিনা? আপনি যেমনটা প্রথম পর্বে বলছিলেন যে বেশ কিছু হলে রিডিং রুম নকশাতে নাই, যে কারণে নতুন ভাবে রিডিং রুম সৃষ্টি করতে একটু সমস্যা হচ্ছে। আমি শুভর সাথে একমত যে বিশেষ করে আমাদের এই 6টি হল যদি নির্মাণ শেষ হয়, আমরা আশা করছি অতি দ্রুতই এই আবাসন সংকটের সমাধান হবে। এবং একই সাথে যেটি দরকার যে আমাদের যে এই কালচার, সেই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যখনই আমাদের আবাসিক সমস্যার সমাধান হবে এবং একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের রানিং ব্যাচ থাকার কথা 5টার বেশি ব্যাচ আমাদের কখনোই কাম্য নয়। তো সেই ক্ষেত্রে আমি আশা করব যে প্রশাসনও এই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং যে সকল বিভাগে সেশন জট রয়েছে সেই সকল বিভাগে সেশন জট নিরসন করার জন্য 5টা ব্যাচ রানিং রাখার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবেন। এবং অবশ্যই যেখানে আমাদের শিক্ষক হিসেবে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমার বিভাগে যদি 5টার বেশি ব্যাচ রানিং থাকে, তাহলে কেন আমি উদ্যোগী হব না এই অতিরিক্ত সেশন জটটা কমানোর জন্য? আমি কেন অতিরিক্ত ক্লাস নেব না, কেন অতিরিক্ত সময় দেব না? এটা না করে যদি আমি উইকেন্ড প্রোগ্রামের দিকে, আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আমাদের আরেকটি সমস্যা, বড় সমস্যা হলো উইকেন্ড প্রোগ্রাম। এবং আমরা যখনই এই উইকেন্ড প্রোগ্রামের দিকে বেশি নজর দিতে যাব, আমি যতভাবেই বলি না কেন না আমাদের রানিং ব্যাচ গুলো ঠিক রেখে আমরা যাচ্ছি, কিন্তু সেখানেও কিন্তু এই সময় দেওয়ার ব্যাপারে অনেকটাই ছাড় দিতে হয়। তো সেই ক্ষেত্রে যদি এরকম কোনো সিস্টেম থাকে যে কোনো ডিপার্টমেন্টের যদি 5টার বেশি রানিং ব্যাচ থাকে, তারা কোনোভাবেই উইকেন্ড প্রোগ্রাম চালাতে পারবেন না। তো এই নীতিগত জায়গাগুলো যদি আমরা পরিষ্কার করি, আমরা বিবেকের কাছে যদি দায়বদ্ধ থাকি, তাহলে আমার মনে হয় এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। স্যার, আপনি একটা সুন্দর কথা বলেছেন। আমি আরেকটা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আপনি ছেলেদের একটি হলের প্রভোস্টের দায়িত্বে আছেন। মেয়েদের হলগুলোতে আমরা দেখি যে শিক্ষা শেষ করার পাশাপাশি মানে রেজাল্ট দেওয়ার পরই হলগুলো থেকে শিক্ষার্থীদেরকে হল ছেড়ে দিতে হয়, কিন্তু ছেলেদের হলগুলোতে এই সংস্কৃতিটা আমরা দেখি না। এখানে ব্যর্থতাটা কাদের? এখানে ব্যর্থতা আসলে আমাদের বিশেষ করে প্রভোস্ট হিসেবে আমার নিজেরও নিতে হবে, একই সাথে স্টুডেন্ট যারা থাকেন তাদেরও মানসিকতার অনেক পরিবর্তন আনা দরকার। ইদানিং যে ট্রেন্ডটা আরো শুরু হচ্ছে, দেখা যায় এই হলে স্টুডেন্টই না, হয়তো প্রথম থেকে বন্ধুদের সাথে এখানে থাকতে থাকতে তারা অফিসিয়াল রেকর্ডে আমার নাই, কিন্তু এসে ঠিকই এখানে ঘুমাচ্ছে। তো আবার অনেকেই আছে যে দেখা গেল যে পরীক্ষা শেষ হয়ে গেছে, তাকে গিয়ে বারবার বের করার জন্য চেষ্টা করা হচ্ছে, বারবার হাউস টিচার সহ প্রভোস্ট রুমে গিয়ে চেক করছেন। তো সেই সব জায়গা থেকে তারা ঠিক মতো বেরোচ্ছে না। তো আসলে এর জন্য যেটা দরকার আমার যেটা মনে হয়, একই সাথে যেমন প্রশাসনের উদ্যোগ দরকার, আর একই সাথে রাজনৈতিক সদিচ্ছা দরকার, একই সাথে যারা শিক্ষার্থী আছে তাদেরও সহমর্মিতা দরকার। যে আমি যদি পাশ করে গেছি, আমি যদি আমার সিটটা ধরে রাখি, সেটা যেভাবেই আমি অফিসিয়ালি ধরে না রাখলেও চুপ করে এসেও যদি রাতে ঘুমাই ধরে রাখি, তাহলে আমার যে ছোট ভাইটা গণরুমে কষ্ট করছে তার এখানে উঠতে অনেক বিলম্ব হবে। তো আমি মনে করি যে আমরা যদি সমন্বিতভাবে সবাই একযোগে কাজ করি, একই সাথে যদি সবার প্রচেষ্টা থাকে এই সমস্যার সমাধানের জন্য, আমি বিশ্বাস করি এই অবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব। অসংখ্য ধন্যবাদ স্যার। সমস্যাগুলো এবং তার যে সমাধানও আপনার পথ দেখিয়ে দিলেন। এই পর্যায়ে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি ডক্টর আলমগীর কবির স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনার কাছে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে
শিক্ষক নির্বাচন কিংবা 19 বছর পর সিনেট নির্বাচন হলেও নির্বাচন হয়েছে, শিক্ষকদের নিয়মিত নির্বাচন হয়, কিংবা কর্মচারীদের একটি নির্বাচনী আমেজে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। অথচ শিক্ষার্থীদের টিটু ভাই যেমনটা বলছিলেন, দীর্ঘ একটা সময় 27 থেকে 28 বছর নির্বাচন অনুষ্ঠিত হয় না। আসলে এটা কি প্রশাসনের সদিচ্ছার অভাব, নাকি এর পিছনে আসলে কি কারণ রয়েছে? এবং এই যে নির্বাচন অনুষ্ঠিত হয় না, সেখানে ছাত্র রাজনীতির বিকাশের একটি পথ বন্ধ হয়ে গেছে। এবং যে ছাত্র নেতারা যারা মানুষের জন্য বা ছাত্রদের জন্য কাজ করবে, তারা যদি একটি ভোটের রাজনীতি থাকতো, সেখানে শিক্ষার্থীদের জন্য তারা প্রতিযোগিতা শুরু হতো যে শিক্ষার্থীদের জন্য কে কতটা বেশি কাজ করতে পারবে। সেই পথটা বন্ধ। আমরা যদি ছাত্র রাজনীতির বিকাশের যে পথটা দেখি, এই জাকসুরি সাবেক ভিপি এনামুল হক শামীম, যিনি আজকে মাননীয় উপমন্ত্রী হয়েছেন, জাহাঙ্গীরনগরের এই পথটা রুদ্ধ করে দিচ্ছে কেন? এবং দীর্ঘ এই পথ চলাতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটি পূর্ণাঙ্গ হয়নি, কিংবা মেডিকেলের দিকে যদি তাকাই সেটাও পূর্ণাঙ্গ হয়নি। আসলে এই সমস্যাগুলোর কি কোনো সমাধান নাই, বা সামনের দিনগুলোতে আমরা কি সমাধান দেখতে পাবো কিনা? এবং আরেকটি বিষয় টিটু ভাই যেমনটা বলছিলেন যে এই করোনাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে আমরা দেখি যে প্রাথমিকভাবে সম্ভবত 3,000 করে টাকা শিক্ষার্থীদেরকে দিয়েছিল, এবং মোবাইল ফোন ক্রয় করার জন্য 8,000 করে টাকা শিক্ষার্থীদেরকে দেবে। একই সাথে ফোনের পাশাপাশি আসলে অনলাইনে ক্লাস করার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়ে থাকে। তো আমরা বেশ কিছু বিশ্ববিদ্যালয়কে দেখেছি সেখানে যে কোনো একটি সিম কোম্পানির সাথে চুক্তি করে শিক্ষার্থীদেরকে খুবই স্বল্প মূল্যে নেট ক্রয়ের একটা সুযোগ করে দিচ্ছে। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি এই সুযোগটা শিক্ষার্থীদেরকে করে দিতে পারবে কিনা? ধন্যবাদ শুভ, অনেকগুলো প্রশ্ন করেছো এবং এতক্ষণ পর্যন্ত আলোচনা আসলে খুব ভালো করে শুনছিলাম। সাবিনা আলোচনা করেছে, প্রফেসর হাসান আলোচনা করেছে, টিটু আলোচনা করেছে। তো আমার তোমার মনে হয় যে তুমি যে যতগুলো প্রশ্ন করেছো, আমি যে দ্বিতীয় পার্টটা রেখেছিলাম যে প্রত্যাশা নিয়ে কথা বলবো, আমার মনে হয় যে সবগুলোই এর মধ্যে আছে। মানে প্রত্যাশার ভিতরে তোমার সমস্তগুলো প্রশ্ন আছে, এবং সেখান থেকে আমি হয়তো কথাগুলো বলবো। আর প্রত্যাশা আমরা যার কাছে করি, সাবিনা উল্লেখ করেছে যে এখানে কিন্তু আমাদের একটা বড় প্রাপ্তি হলো আমাদের মাননীয় উপাচার্য মহোদয়, বাংলাদেশের প্রথম নারী উপাচার্য। এবং আমি যখন ভাবছিলাম যে প্রত্যাশা নিয়ে কথা বলবো, সেই প্রাপ্তি এবং প্রত্যাশার যোগসূত্রটা আমি নিয়ে আসবো, যে আমাদের আরেকটা বড় ঐতিহাসিক একটা বিষয় হলো যে আমাদের নারী উপাচার্য বাংলাদেশের প্রথম আমরা পেয়েছি। ফলে ওনার কাছে কিন্তু প্রত্যাশাটা তোমার মতো আমাদের সকলেরই ভিন্ন মাত্রার, ভিন্ন আঙ্গিকে। তো তুমি যেটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড যে কথাটা প্রথম বলেছো যে জাকসু, তারপরে আরো যে বিষয়গুলো আছে আমি ধরবো। প্রফেসর হাসান কিছু বলেছে, তার হল যেহেতু এই মুহূর্তে সে প্রভোস্টের দায়িত্বে আছে, আমিও একটা হলে প্রভোস্ট ছিলাম, বঙ্গবন্ধু হলে প্রভোস্ট ছিলাম, আমি বেশ এই প্রবলেম গুলো ফেস করেছি, আমি দেখেছি। আসলে এক হাতে তালি বাজে না, আমরা একটা গ্রামের একটা কথা জানি। ফলে সকলের যদি এককভাবে ছাত্রদেরকে আগিয়ে আসতে হবে, তারপরে ছাত্র নেতৃবৃন্দকে আগিয়ে আসতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এগিয়ে আসতে হবে, সকলের সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু আমরা, সাবিনা যেটা বলেছে যে আমরা যখন এসেছিলাম আমাদের হলে কিন্তু কোনো সমস্যা ছিল। আমি প্রথম দিন সিট পেয়েছি, এবং এরপর থেকে হয়তো কোনো কোনো রুমে 2 সিটে একজন থেকেছে এরকম। কিন্তু এখন কেন এটা হলো? আর আপনাকে একটু থামাতে চাই, আমি একটা কথা যুক্ত করতে চাই। এই যে বললেন যে অনেকে প্রথম দিনে সেই সিট পেয়েছে, তো বর্তমান শিক্ষার্থীদের অনেকে এই কথাটা শোনা যায় যে আমি তো আসলে প্রথম দিনে সে সিট পাইনি, অথচ সিটটা আমার প্রথম দিন পাওয়ার কথা ছিল। আমি সিট পেয়েছি 2 বছর পর কিংবা 1.5 বছর পর, তাহলে আমি কেন 1.5 বছর বেশি থাকবো না একটা সিটে? ঠিক আছে, আমি তোমার কথাটা ধরি, তোমার এই কথাটার পরেরটাই নিয়ে আসতে চাচ্ছিলাম যে এই যে আমরা প্রথম পেয়েছি, বা এই 20-22 বছর বা 30 বছর পরের যে প্রবলেমটা তৈরি হয়েছে, এটা একার হাতে কিন্তু তৈরি হয়নি। এর জন্য কিন্তু সবাই আমরা দায়ী। তুমি একটু নিজেকেই প্রশ্ন করো, তুমি তোমার ছাত্র নেতাকে প্রশ্ন করো, যিনি তোমার নিজেকে দাবি করছে যে আমি ছাত্র নেতা, সে কি তার সিটটা ছাড়ছে কিনা? সে হয়তো বা দেখা গেল যে 5 বছর আগে বেড়ে যাওয়ার কথা, সে কি ছাড়ছে কিনা? ফলে প্রভোস্ট মহোদয় আছেন, উনি রাইটলি বলেছেন, এর জন্য যেমন সবাই দায়ী, এর জন্য সবাইকে এগিয়েও আসতে হবে, তাহলেই কেবলমাত্র এই প্রবলেমটাকে সলভ করা সম্ভব। তারপর তুমি কয়েকটা প্রশ্ন এবার স্পেসিফিক করে বলেছো, আমি দু একটাকে ধরে ধরে কথা বলি। যেমন ইন্টারনেটের কথা বলেছো, আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের নেতৃত্বে কিন্তু প্রথম দিকে শিক্ষার্থীদের প্রায়, তুমি উল্লেখ করেছো, 3,000 টাকার মতো এটা করে দিয়েছে। এবং উনি বলেছিল যে তার পরবর্তী সময় যদি ফিল করে ছাত্রছাত্রীরা, তাহলে উনি আবার সে টাকাটা দেবেন। আমরা তার জন্য ধন্যবাদ জানাই। এবং তারপরে একটা শিক্ষা লোনের কথা বলেছে, লোনটা, এগুলো কিন্তু প্রত্যেকটা বিভাগও আলাদা আলাদা ভাবে বলেছিল। হ্যাঁ, যদি কারোর দরকার হয় তাহলে তারা বিভাগের সাথে যোগাযোগ করবে, এই টাকাটা তারা তাদের একটা সুবিধা মাফিক সময়ে
এমনও আছে আমরা কোনো কোনো বিভাগকে শুনতে চাই যদি চাকরি পাওয়ার পরেও সে টাকাটা ব্যাক করে বিভাগকে, তার শর্তেও তাকে টাকাটা দেওয়া যেতে পারে। আর ওই যে সিম কোম্পানির কথা বললেন, আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই তোমরা ফেসবুকে দেখেছিলে যে আমি রবি সিমের সাথে নিজের ছবিও দিয়েছিলাম, তাদের সাথে কথা বলেছিলাম যে তারা আমাদেরকে প্রায় অর্ধেক দামে, যে প্যাকেজটা 300 টাকা এটা 150 টাকা দেবে, এবং এটাকে নিয়ে আমি প্রশাসনের কাছে উপস্থাপনও করেছিলাম। কিন্তু মজার বিষয়টা কি, যখনই আমরা এটাকে নিয়ে উপস্থাপন করি তখন ইউজিসি প্রায় একটা অফার দিয়ে বসে যে হ্যাঁ আমরা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে মোটামুটি অর্ধেক পয়সায় বা নামে মাত্র মূল্যে আমরা ইন্টারনেট দিয়ে দেবো, সেটা টেলিটকে দেবে বা বিভিন্ন সিম কোম্পানি দেবে। ফলে বিশ্ববিদ্যালয়গুলো বলেছে ঠিকই, পার্টিকুলারলি কোনো বিশ্ববিদ্যালয় এখনো বড় ধরনের এগ্রিমেন্টে যেতে পারে নাই, কারণ ইউজিসি তাদেরকে বলছে যে আমরা এটা করে দেবো, আমরা এটা করে দেবো ইত্যাদি ইত্যাদি। আর আমি তোমার এই প্রোগ্রামের মাধ্যমে, আমি হয়তো পরে কথাটা বলা হয়ে উঠবে না, আমি বলতে চাই যেহেতু 50তম বিশ্ববিদ্যালয় দিবস বা সুবর্ণ জয়ন্তী যেটাই বলো না কেন, তোমরা জানো যে শিক্ষকদেরকে কিন্তু কখনো সাবেক বলা হয় না, শিক্ষকরা কিন্তু সবসময় বর্তমান। গতদিনও আমরা আলোচনা করছিলাম একটা পর্যায়ে সাবেক শিক্ষকদেরকে নিয়ে, যখন আমরা আলোচনা করছিলাম তখন একটা পর্যায়ে বলা হচ্ছিল যে শিক্ষকরা কখনো সাবেক হয় না। যেমনটা আমি আজকের এই অবস্থা থেকে বা গতদিনও আমি একটা যখন স্মৃতিচারণমূলক মানে অনুষ্ঠান আমি সঞ্চালনা করছিলাম, আমি বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরকে কখনোই প্রাক্তন বলা হবে না। একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বন্ধন এবং ভালোবাসা আছে, এরা কখনোই প্রাক্তন হবে না। এরা বিশ্ববিদ্যালয়কে বিভিন্নভাবে সহযোগিতা করবে, পরামর্শ দিয়ে, নিজেদের কার্যক্রমের মাধ্যমে, আর্থিকভাবে হোক বা বিভিন্নভাবে হোক। ফলে তোমার এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কখনো আমরা প্রাক্তন না বলে, তারা সবসময় আমাদের মননে অন্তরে আছে, এই থাকবে। এটা আজকে থেকে আমার একটা নতুন স্লোগান। আমরা বলবো জাহাঙ্গীরনগরের জাবিয়ানরা কেউ প্রাক্তন নয়, সবাই বর্তমান। তারপরে জাকসুর কথা বলবে, প্রত্যাশা যে বিষয়টা আছে, এই যে জাকসু কিন্তু ছাত্র নেতৃত্ব তৈরি করে, ছাত্রদের কি ডিমান্ড আছে, এই যে টিটু কথাগুলো বললো, দর্শন অথবা বাংলা বিভাগে সম্ভবত সরাসরি বা ইতিহাস বিভাগে হয়তো সংসদগুলোতে সরাসরি নির্বাচন হয়, বাট প্রত্যেকটা বিভাগে কিন্তু ছাত্র সংসদ অথবা সমিতি নামে, যেমন পরিসংখ্যান সমিতি, গণিত সমিতি, এরকম কিছু নামে কিন্তু প্রত্যেকটা বিভাগে কিন্তু এরকম সমিতিগুলো আছে। এখন এইটা দিয়ে তো আর নির্বাচিত প্রতিনিধিদের হল সংসদ বা ছাত্র সংসদ যাবে, কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবি ফুলফিল করার মতন এনভায়রনমেন্ট নাই। বিশ্ববিদ্যালয়ের একারই কিন্তু দায়িত্ব নয়। যখনই ছাত্র সংসদ, যখন এই যে 29 বছর বা 28 বছর ধরে কেন হচ্ছে না, যখনই একটু একটু করে আগাচ্ছে, নানা কনফ্লিক্টের কারণে কিন্তু এটা আটকে যায়। আমরা দেখেছি কিন্তু সর্বশেষ যেটা একেবারে নির্বাচন কমিশন পর্যন্ত হয়ে গেছিল, তার মানে আমরা একদম দ্বার প্রান্তে ছিলাম ছাত্র সংসদ নির্বাচনের, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে আটকে যাচ্ছে। এগুলোর পিছনে কিন্তু নানাবিধ কারণ থাকে। এগুলো তোমরা ছাত্ররা হয়তো সরাসরি জিনিসটা বুঝবে না, যে কে প্যানেল তৈরি করবে, কারা নেতৃত্ব আসবে, জিততে পারবে কিনা, পসিবিলিটি কতটুকু, এরকম এর চেতে বরং না হয় ভালো, অমুক ভিপি হয়ে যাবে, তমুক এটা হয়ে যাবে, নানা কারণে কিন্তু 1 বছর 2 বছর 5 বছর করতে করতে আজকে 28 বছর হয়েছে। এটার জন্য কিন্তু সবার সম্মিলিত একটা সদিচ্ছা থাকতে হবে, যে ছাত্ররাও চাচ্ছে কিনা, প্রশাসন চাচ্ছে কিনা। যদি সকলের সম্মিলিত পয়েন্ট না হয়, যেমন এই যে 19 বছর পরে কেন নির্বাচনটা হলো সিনেট, সকলের ইচ্ছা শক্তিটা ছিল বলে এটা হয়েছে। যদি একটা পক্ষ হতো, যেমন এরকম আমরা অনেকবার দেখেছি মামলা করেছে, এই মামলা করে 6-7 বছর পর্যন্ত কিন্তু সিনেট ইলেকশনটা এমনি আটকে রেখেছিল। এখন জাকসুতে গিয়ে যদি কেউ মামলা করে, হ্যাঁ আমার ছাত্রত্ব নাই, আমার ছাত্রের আইনগত দাবি করি, তাহলে গিয়ে দেখবে যে এটাও 2-3 বছর আটকে আছে। আমরা প্রশাসনের কাছে প্রত্যাশা করি, যেটা আমাদের নারী উপাচার্যের বাংলাদেশের প্রথম, তার কাছে প্রত্যাশা করি যে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় আপনি এগুলো আয়োজন করবেন, ছাত্রছাত্রীদের যে প্রাণের দাবি জাকসুটাকে আয়োজন করবেন। আমি প্রত্যাশার জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো এই যে কোভিড সিচুয়েশনের টাকে কিন্তু চাইলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাধান করতে পারবে না, কারণ এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো একক প্রবলেম না। এটা যেমন বাংলাদেশের প্রবলেম, এটা সারা পৃথিবীব্যাপী প্রবলেম। আমরা ইউরোপিয়ান অনেক কান্ট্রিগুলোতে দেখেছি, আমরা নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে দেখেছি কি ইনস্টিটিউশনটা খুলেছে, খোলার পর আবার দেখা গেল যে ইনস্টিটিউশনটাকে বন্ধ করে দিয়েছে, ইউনিভার্সিটি বা স্কুল কলেজগুলোকে বন্ধ করে দিয়েছে। কেন? কারণ ওইখানে ইনফেকশনটা বেশি হয়েছে বলে। বাংলাদেশে এরকম সাসপেক্ট করছে। তার মানে কি আমরা দীর্ঘমেয়াদী বছর পর বছর বসে থাকবো? আমাদেরকে তো একটা উদ্যোগের জায়গায় যেতে হবে। এখন কথা হলো, সে আমরা খুলে দিলাম, খোলার পরে এই যে জটগুলো বাঁধলো,
এই যে বিভিন্ন বিভাগের পরীক্ষাগুলো, ক্লাসগুলো ইত্যাদি ইত্যাদি, এমনও তথ্য আছে একটা কোর্স শেষ হয়ে গেছে আর একটা কোর্স হয়তো বা শুরু হয় নাই, একটা কোর্স হয়েছে, শুরু হয়েছে, কিন্তু স্টুডেন্ট উপস্থিতি মাত্র 30%। এই যে বিভিন্ন মাত্রার প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোকে কিন্তু এককভাবে ফেস করার সুযোগ নেই। এর জন্য হবে কি, বিভাগ ওয়াইজ বিভাগের চেয়ারম্যান বা শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে বসতে হবে, অনুষদ ওয়াইজ ছাত্রছাত্রীদের কাছে বসতে হবে, বিশ্ববিদ্যালয় পরিসরের ছাত্রছাত্রীদের কাছে বসতে হবে। যদি এই যে ট্রিমেন্ডাস, আমরা যদি একটা রোড ম্যাপ তৈরি করতে না পারি যে কর্মপন্থাটা কি, এই যে পরিস্থিতি থেকে আমাদের মুক্তি পাওয়ার কর্মপন্থাটা কি, কর্মপন্থাটাকে প্রশাসন কিন্তু খুব সলিডলি আইসোলেট করতে হবে। এখন প্রশাসন মানে কি, এখানকার প্রশাসনটা কিন্তু সরাসরি আমরা ভিসি প্রভিসি এদেরকে বুঝি না, এখানকার প্রশাসনটা কিন্তু সোললি একাডেমিক কাউন্সিল। এইরকম বিশ্ববিদ্যালয়ের কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা হবে কিনা, কিভাবে পরীক্ষা পদ্ধতিটা হবে, এটা কিন্তু ডিসিশনটা ভাইস চ্যান্সেলর বা প্রশাসন নেয় না। এই যে একাডেমিক কাউন্সিলে কিন্তু দল মত নির্বিশেষে সকল বিভাগ থেকে প্রফেসররা কিন্তু প্রতিনিধিত্ব করে, চেয়ারম্যানরা কিন্তু মানে প্রতিনিধিত্ব করে। আজকে যদি প্রশাসন বলে আমি এই কাজটা করে ফেলবো, বিষয়টা কিন্তু তা নয়। 200, 250 বা 270, 80 জন শিক্ষক থাকে যারা একাডেমিক কাউন্সিল মেম্বার, তারা কিন্তু সিদ্ধান্ত নেয়, হ্যাঁ এই যে অনার্স পরীক্ষাটা 45 ব্যাচে, তোমাদের যেটা শুভদের ব্যাচের যে পরীক্ষাটা হচ্ছে, এটা কিন্তু আলোচনা 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 2-3টা একাডেমিক কাউন্সিলে ঘন্টার পর ঘন্টা, 8-9 ঘন্টা, হাসান বলতে পারবে, ডক্টর হাসান, 8-9 ঘন্টা পর্যন্ত আলোচনা হয়েছে। হওয়ার পর কিন্তু এইরকম একটা সিদ্ধান্ত এসছে, এবং এত আলোচনা তুমি চিন্তাও করতে পারবে না। তার মানে এটা কিন্তু প্রশাসন চাইলো যে আমরা কালকে বলে দিই মাস্টার্স এটা শুরু করে দিই পরীক্ষাটা, না, সমস্ত প্রফেসর আলোচনা করে সিধা। ফলে এটা কিন্তু সোললি নির্ভর করছে একাডেমিক কাউন্সিলের উপর। তাহলে আমি যেটা বলতে চাই, এই যে সমন্বিত যে জায়গাটা, যখন পর্যন্ত না সমন্বিত জায়গাটা নক না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়াটা অনেক কঠিন। এখন আমি বলি প্রত্যাশার আরেকটা জায়গা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রত্যাশার আরেকটা জায়গা হলো আমরা অধিকতর উন্নয়ন প্রকল্পের একটা বিষয় পেয়েছি, যেখানে 6টা হলের কথা যে বলা হলো, যদি এই 6টা হল, যদি না মানে হল তো বাস্তবায়ন হচ্ছে, এখানে প্রায় 10,000 10 তলা বিশিষ্ট 6টা হলে 6,000 ছাত্রছাত্রীকে থাকার মতো ব্যবস্থা করা হচ্ছে। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের সময় দেখেছি যে হয়তো 50 জন স্টুডেন্টকে ভর্তি করা হয়েছে, দেখা গেল যে 20-25 জনই ঢাকায় থাকে বা বিভিন্ন জায়গায় থাকে। এখন এখানে যদি 6,000কে আমরা রাখতে পারি, অটোমেটিক্যালি কিন্তু আবাসন সমস্যার একটা বড় সমস্যা আমরা প্রত্যাশা করছি যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া লাইব্রেরির কথা বলা হয়েছে, লাইব্রেরি একটি সম্পর্ক প্রশ্ন করতে চাই স্যার। স্যার যে 6,000 নতুন সিট সৃষ্টি হবে, তখন কি এই 6,000 সিটের বিপরীতে আবারও কি শিক্ষার্থী ভর্তি করা হবে কিনা? এখন এই কথাটার উত্তর কিন্তু আমি যদি এখানে দেই, তাহলে কিন্তু একাডেমিক কাউন্সিল অথবা প্রশাসনিক যে সভা আছে, এই জিনিসগুলো একটা ভায়োলেশন হবে। আমি প্রথম থেকে স্পষ্ট করে বলছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট যতগুলো ডিসিশন গুলো আসে, সবগুলো ডিসিশন কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রথম যে বিভাগীয় একাডেমিক সভা আসে, সেখান থেকে অনুষদের যে একাডেমিক সভা আছে সেখানে যায়, ওখান থেকে আলোচনা হয়ে ওটাকে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক সভাটা আছে, যাকে আমরা একাডেমিক কাউন্সিল বলি, ওই জায়গাতে যায়। এখন তারা সিদ্ধান্ত নেবে যে আমরা কি জটটাকে ছাড়াবো, নাকি আমরা নতুন শিক্ষার্থী ভর্তি করে এই জায়গাটাকে আবার প্রবলেমটাকে তৈরি করব। এখানে কিন্তু হয়তো ঘন্টার পর ঘন্টা 2-3টা একাডেমিক কাউন্সিল মিলে আলোচনাটাকে করবে। আমি যদি বলি হ্যাঁ এটা দিবে না, আমি যদি বলি না এটা দিবে, এটা কিন্তু রাইটলি কথা না। এটা পুরোটাই সিদ্ধান্ত হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে। আরেকটা বিষয় যেটা বললাম যে লাইব্রেরি সহ আমরা জানি যে 1500 কোটি টাকা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসছে, এই 1500 কোটি টাকার মধ্যে কিন্তু 23টা স্থাপনা বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে। এই 23টা স্থাপনাগুলোর মধ্যে অন্যতম কিন্তু লাইব্রেরি আছে, ট্রান্সপোর্টেশন আছে, তারপরে বিভিন্ন রকমের যে ক্লাসরুম গুলো ডেভেলপমেন্ট গুলো আছে। এই 23টা স্থাপনা যদি বাস্তবায়ন সুন্দরভাবে, আমার প্রত্যাশা থাকবে প্রশাসনের কাছে, মাননীয় উপাচার্যের কাছে অত্যন্ত স্বচ্ছতার সহিত, সুন্দরভাবে, দ্রুততার সহিত, প্রায়োরিটি বেসড, খেয়াল রাখতে হবে কিন্তু প্রায়োরিটি বেসটাকে আমাকে সেট করতে হবে যে কোন কাজটা আমি, যেমন প্রথম প্রায়োরিটি সেট করা হয়েছে 6টা হল, আই থিঙ্ক ইটস রাইট, কারণ আমি ছাত্রছাত্রীদেরকে প্রথম আগে ভালো জায়গাটা দিতে হবে, তারপরে কি আমার হয়তো লাইব্রেরি জায়গাতে যেতে হবে, তারপরে কি এইভাবে আমার যে প্রায়োরিটি জায়গাটা আছে 23টা স্থাপনাকে আমাকে সেইভাবে
লোকেট করতে হবে এবং কাজগুলো, তবেই এই বিশ্ববিদ্যালয়ের যে বিরাজমান সমস্যাগুলো আছে সেগুলো অনেকাংশে উত্থানো যাবে বলে আমি প্রত্যাশা করি। এখন প্রত্যাশা করার জায়গা তো আমাদের সবাই আমরা প্রত্যাশা করি, কিন্তু এর মাঝে কি জটিলতা তৈরি হয় না? আমরা যদি সেদিন এই যে হলগুলো নিয়ে জায়গা নিয়ে, আচ্ছা আমি যদি একটা কথা বলি, একটা স্থাপনা করতে হলে কি গাছ কাটতে হবে না? গাছ কাটতে হবে। একটা স্থাপনা করতে হলে কি ল্যান্ড ডিস্ট্রিবিউশন যদি বলি বিভিন্ন জায়গা নষ্ট হবে না? হ্যাঁ হবে। আমি যদি একটা গাছ কাটি আর দুটা গাছ লাগিয়ে দিই না, এখন যদি আমি বাধাগ্রস্ত করি যে না এইটা কাটা যাবে না, এখানে হলটা করা যাবে না, এখানে স্থাপনাটা করা যাবে না, তাহলে কি কাজটা আটকে থাকবে না? তাহলে আমাদের কি হতে হবে? আমাদের কি কিন্তু সবাইকে ছাড় দিয়ে দিয়ে একটা জায়গায় আসতে হবে যে না, এই যে অধিকতর উন্নয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়েছে, এইটার সর্বোচ্চ ব্যবহার, এই টাকাটা যেন অর্থ বছরের কোনো ফাঁক গলিয়ে কোনো একটা জায়গা পিছলিয়ে যেন টাকাটা আবার সরকারের খাতে চলে না যায়। আমরা অনেক সময় দেখি যে 30শে জুন বা একটা সময়সীমার মাঝে যদি আমরা কাজ না করতে পারি অনেক টাকা কিন্তু ফেরত চলে যায় ট্রেজারিতে। এইরকম যেন কোনো কিছু না হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবারের উচিত হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কাজগুলো, আর প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে দেখা যে এই সমস্ত কাজগুলোতে স্বচ্ছতা হচ্ছে কিনা, দক্ষতার সহিত করছে কিনা, এখানে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি এটা সেটা হচ্ছে কিনা, যেটা এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় প্রাপ্তি। বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এইগুলোতে প্রত্যেকটা স্টুডেন্ট রাস্তাটা দিয়ে যদি হেঁটে যায়, এ দেখি তো হলের ভিতরে কাজ হচ্ছে কেমন হচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীর এক ধরনের নৈতিক দায়িত্ব একটা লোক দেয়া। আমরা শুধুমাত্র যারা অবজারভেশনে আছে অথবা যারা টিমে আছে ওদের উপরে ছেড়ে দিলে হবে না, আমাদেরকে একটা দায়িত্ব যে দেখা যে আসলে কি যে কাজগুলো আছে, তাহলেই প্রাপ্তি এবং প্রত্যাশার যে মেলবন্ধনটা আছে এইটা ঠিক মতো হবে। আর আমরা যদি গা ছেড়ে দিই, আমার বিশ্ববিদ্যালয় কি যায় আসে, 5 বছর পর আমি বিশ্ববিদ্যালয় থেকে চলে যাব, আমি 2 বছর পর রিটায়ারমেন্টে চলে যাব, একটা বিল্ডিং হলেই কি আর না হলেই কি, ভালো হলেই কি না হলেই কি, তাহলে কিন্তু হবে না। আমরা সাবেক না হয়ে যদি বলি এই বিশ্ববিদ্যালয়টা যেভাবে আমরা ওনারশিপ নেই, জাহাঙ্গীরনগরের 700 একরের মাটি সাবেক বলে কিছু নাই, আমরা ওন করি আমার হলটা সুন্দরভাবে হচ্ছে কিনা, এখানে যে সিমেন্টটা ব্যবহার করা হচ্ছে কিনা, ভালোটা দিচ্ছে কিনা, রডটা ব্যবহার করা, এটা যেমন প্রত্যেকের নৈতিক দায়িত্ব দেখা, কেন এনশিওর করা যে অধিকতর উন্নয়ন প্রকল্পটা যেন অন্য ডাইমেনশনে চলে না যায়। তাহলে কেবলমাত্র আমাদের প্রাপ্তি প্রত্যাশা এই সমস্তগুলোর এক। আর যেটা হলো গবেষণার জায়গাটাতে যে প্রাপ্তি, আমরা যেভাবে যে স্বল্প পুঁজি নিয়ে গবেষণা করছি, এই জায়গাতে যদি আমাদের গবেষণার জায়গায় আর্থিক ব্যবস্থাপনা, সবচেয়ে আরেকটা বিষয় আছে, তোমরা হয়তো ছাত্ররা বুঝবে কিনা, কোলাবোরেশন নামে একটা শব্দ আছে, প্রফেসর হাসান বলতে পারবে যে আমাদেরকে বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোলাবোরেশন বাড়াতে হবে, যে ওখানকার গবেষককে জাহাঙ্গীরনগরে আনা, আমাদের গবেষককে বাইরে যাওয়া, এই যে কোলাবোরেশন, আর্থিক কোলাবোরেশন, টেকনোলজিক্যাল কোলাবোরেশন, তবেই কেবলমাত্র ভালো জায়গায় পাবলিশ করা যাবে, ভালো পাবলিকেশন হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলো, বিশ্ববিদ্যালয়ের যে সুনাম র্যাঙ্কিং বলি, সেই সমস্তগুলো জায়গায় আমরা অনেক বেশি হবে বলে আমার প্রত্যাশা। ফলে এখানে যারা স্টেক হোল্ডার্স আছে, ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয়কে সামনে নিলেই কেবলমাত্র যে আমরা যা 50 বছরে অর্জন করেছি, এইটাকে তো আমার পুঁজি আছেই, এই বেসমেন্টটা তো আছেই, আমাদের গবেষক যারা আছে তো আছেই, নতুন নতুন গবেষক তৈরি করতে হবে, নতুন নতুন প্রফেসর এ মামুন, নতুন নতুন প্রফেসর খলিল, নতুন নতুন মুস্তাফা ফিরোজ, নতুন নতুন ডক্টর হাসান, শরীফ এনামুল কবির, নতুন গবেষকদেরকে আরো সামনের দিকে এগিয়ে আনতে হবে, তবেই কেবলমাত্র এই বিশ্ববিদ্যালয় অনেক বেশি সামনে দিকে। আর নেতৃত্বের জাকসুর কোনো বিকল্প নাই, আমাদেরকে দলমত নির্বিশেষে, আমি হেরে যাব এই প্রিডিকশন যদি আমার কাছে থাকে, কি দরকার জাকসু করার? এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে যে নিজেকে নেতৃত্বে প্রুফ করে সামনে যেতে হবে। আমি হারে জিতি বড় কথা না, জাকসু নির্বাচনটা হোক এটা আমি চাই, 28 বছর পরে জাকসু নির্বাচনটা হোক, কে বিপি হলো মিস্টার এক্স অথবা মিস্টার ওয়াই, এটা আমার বড় কথা না। বাট আমরা প্রশাসনকে বলবো আপনারা জাকসু আয়োজন করেন,
ভুল ত্রুটি থাকবে, 28 বছর পরে নানান অসঙ্গতি থাকবে, এটা নিয়ে যদি আমি মামলা করে দিই আর সেই মামলা যদি 6 বছর ঝুলে থাকে, তাহলে 100 বছরে আগামী 50 বছরে জাকসু হবে না। আমরা যদি প্যাচ না ধরি, যে আমি যদি গিয়ে বলি যে আমি ছাত্র ছিলাম, আমাকে ছাত্রত্ব বাতিল করে দিয়েছে, সুতরাং জাকসু হবে না, জাকসু বাতিল করো, বাতিলের জন্য যদি 50টা ছেলে আবার মিছিল করে, তাহলে কি প্রশাসন এখানে ঝামেলার মধ্যে যেতে চাবে? এমনি বলবে দরকার নাই। ফলে সকলকে এগিয়ে আসতে হবে। যদি সকলে এগিয়ে না আসে, এই বিশ্ববিদ্যালয়ের কোভিড এর কারণে যে সেশন জট, যে শিক্ষা ব্যবস্থা যে প্রবলেম তৈরি হয়েছে, এটা যদি ছাত্র শিক্ষক এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা না গায়ে আসা হয়, এখন যদি বলা হয় যে খোলার পর আমরা একটা পরীক্ষা নিতে চাই, দল বেঁধে ছাত্ররা যদি আয়সা বলে না স্যার আমরা তো পড়তে পারি নাই, আমাদের পক্ষে তো পরীক্ষা দেওয়া সম্ভব না, তাহলে আমরা কিভাবে সেশন জটটা দূর করব? দল বেঁধে যদি আয়সা বলে স্যার 1 বছর ধরে তো পড়াশোনা সব ভুলে গেছি, সুতরাং আমাকে আরো 6 মাস সময় দিতে হবে, নাহলে আমার পক্ষে সম্ভব না। বলতে হবে হ্যাঁ স্যার, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় আমি প্রথম দিন এসে 1 সপ্তাহের মধ্যে আমি স্যার পরীক্ষা দিতে চাই, এতে করে আমার পরীক্ষা যেরকমই হোক আপনি আমাকে সহযোগিতা একটু করবেন স্যার। তবেই কেবলমাত্র এই সেশন জট, কোভিড যে পরিস্থিতির কারণে সৃষ্ট যে সমস্যাটা তৈরি হয়েছে, এটাকে মোকাবেলা করা সম্ভব। আর সংগঠন, আমার টিএসসি তে সংগঠন নিয়ে আমরা কাজ করি, আমরা দেখি সাংগঠনিক ভাবে এই সংগঠনকে যদি আমরা প্যাট্রোনাইজ না করি, তো একটা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন যে কার্যক্রমগুলো আছে এইগুলো কখনো টিকে থাকবে না। আমার সংগঠনকে প্যাট্রোনাইজ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে তাকে আর্থিক ব্যবস্থা করে দিতে হবে। ছাত্রছাত্রীরা নিজের টাকা খরচ করে সংগঠন করতে পারে না, তাকে বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ করে দিতে হবে, তাকে 2টা স্পন্সর খুঁজে বের করে দিতে হবে। একটা প্রোগ্রাম করবে, একটা ফেস্টিভ্যাল করবে, ছাত্রটা কি টাকা নিজের পকেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জাহাঙ্গীরনগর থিয়েটারের 7 দিন ব্যাপী প্রোগ্রাম করবে না? আমার দায়িত্ব হবে, আমার শিক্ষক, আমার 2টা জায়গায় জানা আছে, আমার এক প্রাক্তন ছাত্রের কাছে পাঠাবো, যাও ওর কাছে যাও, গেলে 10,000 টাকা দিবে, ওটা দিয়ে তুমি প্রোগ্রাম করো। এইভাবে যদি আমরা লিঙ্কেজ গুলো তৈরি করতে না পারি, সংগঠনগুলো মরে যাবে, সংগঠনগুলো কখনো দাঁড় হতে পারবে না। এই যে বহুমাত্রিক বিষয়গুলোকে যদি আমরা একটা পয়েন্টে আনতে পারি, তবেই আমরা সিচুয়েশন গুলোকে সুন্দরভাবে, আর প্রাপ্তি হয়েছে অনেক, আরো আমরা চাই, আরো প্রত্যাশা করতে চাই। যদি এই এখন পর্যন্ত আমরা 100-তে 70 পেয়ে থাকি, আমরা 100-তে 90 পেতে চাই, আরো পেতে চাই, 100-তে 100 পেতে চাই। তবেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সামনের দিনে এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর যে 100 বছর, বাংলাদেশের স্বাধীনতার যে 50 বছর, এই সমস্ত গুলোকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 50 বছরকে একসাথে যদি রিলেট করি, তাহলে আমরা একটা বিষয় খুব ভালোভাবে বুঝবো, আমাদের যে সুবর্ণ জয়ন্তী যার কথা বলছি, আমরা কিন্তু এখনো পালন করছি না। মাননীয় উপাচার্য বলেছে আমাদেরকে অত্যন্ত অনুষ্ঠান করে, ভালো অনুষ্ঠান করে আমাদেরকে করবে। এর সাথে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, এর সাথে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্ম শতবার্ষিকী, সবগুলিকে নিয়ে আমাদের প্রাপ্তির সাথে আগামীর জাহাঙ্গীরনগরের একটা প্রত্যাশা, চমৎকার একটা প্রত্যাশা দেখতে চাই, যে আন্তর্জাতিক মানের মডেল বিশ্ববিদ্যালয়, যাদেরকে দেশে বিদেশে মানুষ অনুকরণ করবে, অনুসরণ করবে। এটাই হবে আমার প্রত্যাশা। ধন্যবাদ তোমাদেরকে, আজকে যারা আমরা আলোচনা করেছি সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সামাজিক সংগঠন ইচ্ছা এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে এক আবেগ এবং অনুভূতির নাম, একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দ্বিতীয় আতুরঘর নামে খ্যাত শিক্ষার্থীদের কাছে। সকল সমস্যাকে দূরে ঠেলে রেখে সকলের ঐক্য এবং সম্মিলিত প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশায় আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।